দ্রুত জয়েন হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হ্যাজ কাম উইথ অ্যানাদার বোরিংনেস। আচ্ছা, আদাব। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আচ্ছা, দেখি কতজন জয়েন করছে। প্রায় 30 জন, 31, 32, 33। আচ্ছা, তো দেখো আজকে বায়োলজি তোমাদের যে টপিকের উপর পড়ানো হবে সেটা হচ্ছে তোমাদের ফুল সিলেবাসের উপরে। যে বাকি চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টারগুলো থেকে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিব, তোমরা জাস্ট একটু পড়ে নিবা, ঠিক আছে? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। কারণ গতকাল হচ্ছে পর্তুগাল বাদ গেছে, এটা একটা শান্তির বিষয়। সো আজকে ভালো থাকাটাই স্বাভাবিক, যেহেতু আমি একটা মানে খেলাপ্রিয় মানুষ। মাত্র 38 জন। আচ্ছা, তার বেশি দেরি করবো না, শুরু করে দিব আমরা। দেখো তোমাদের যদি বলি শর্ট সিলেবাসের প্রথমে আমরা যদি ধরি বোটানি। আচ্ছা, তো আজকে বায়োলজির যে চ্যাপ্টার উপর পড়ানো হবে তোমাদের পুরো মানে শর্ট সিলেবাসের উপর সম্পূর্ণ। তো শর্ট সিলেবাসের উপর যেহেতু ক্লাসের মধ্যে করতে হবে, তো জিনিসগুলো আমি জাস্ট বলে বলে যাবো, তোমরা জাস্ট দ্রুত কি করবা, খাতায় লিখে নিবা বা বই যে সামনে আছে ওই টপিকগুলো একটু দাগায় নিবা, যে এই টপিকগুলো তোমাদের হচ্ছে পড়তে হবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কোষ রসায়ন যা আছে, কোষ রসায়নের মধ্যে তোমার ওই যে অত্যাবশ্যকীয় উপাদান টুপাদান যা আছে কোষ রসায়ন, এই কোষ রসায়নের মধ্যে তোমাদের তেমন নাই, বুঝতে হবে অনেক কিছু, বুঝে বুঝে পড়তে হবে। প্রশাসনের উপর ক্লাস নিতে পারলে ভালো হতো। প্রশাসন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল, যখন আমরা পড়তাম আমাদের বেলা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং বলতে গেলে প্লাবন অনেকে ভয় পাইতো এই চ্যাপ্টারটা, ঠিক আছে? কিন্তু এই চ্যাপ্টারটা একটু যদি মাথায় রাখতে পারো, খুবই সহজ। আরে না, আজকে 2-2.5 ঘন্টা যাবে না, অনেক ইয়েতে যাবে, স্মুথ যাবে। আর 2-2.5 ঘন্টা যে বলতেছো, অনেকের পড়া এই ক্লাসেই ক্লিয়ার হয়ে যায়, অনেকেই বলছে আমার যে পড়া নাকি তাদের ক্লাসেই ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এতই কইরো না, বুঝছো? বায়োলজি এত অবহেলা কইরো না, বায়োলজিতে যখন ধরা খাবা তখন বুঝবা। ওই আমিও এইচএসসি তে প্র্যাকটিক্যাল খুব অবহেলা, মানে প্র্যাকটিক্যাল গুলা স্যাররাও করাইতো না কলেজে, আমরাও খুব একটা করতাম না। আর যে কলেজে সিট পড়তো ওই কলেজের স্যারদের কাছে প্রাইভেটও পড়তাম না, ভাবছি যে কি হয়েছে, প্র্যাকটিক্যালে মার্কস পামু, এই করবো ওই করবো। পরে যাই দেখি স্যারদের কাছে প্রাইভেটও পড়তাম না, আর যারা প্রাইভেট পড়তো তারা ভালো মার্কস পাইছে, বাট যারা প্রাইভেট পড়তাম না, অন্য স্যারের কাছে মানে প্রাইভেট পড়তাম, তখন ধরা খেয়ে গেছিলাম। আর প্র্যাকটিক্যালের জন্য যারা প্লাস মিট যায় সে বুঝে যায় প্র্যাকটিক্যালের মার্কস কতটা গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি বলতেছি, অ্যাডমিশনে যদি বায়োলজির জন্য ধরা খেয়ে যাও তখন বুঝবা যে বায়োলজি কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওই তো টিচারদের টাকা দিছেও, প্র্যাকটিক্যাল দফা রফা হয়ে গেছে। টাকা আমরাও দিতে চাইছি, টাকা নিছেও, নেয়ার নেয়ার পরেও কাহিনী করছে, বুঝছো?
তো চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঘুষ যাকে বলে, তো ঘুষ দেওয়া আসলে ইয়ে না, স্যাররা যেগুলো বাটপার থাকে বাটপারই থাকে, স্যাররা খুব বাটপার, বুঝছো? আচ্ছা দেখো, এই অধ্যায় থেকে তোমরা যে জিনিসগুলো পড়বে, প্রথম 2 পেজ থেকে তোমরা যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড কাকে বলে। অর্থাৎ দুইটা তোমার কার্বোহাইড্রেটের মধ্যে একটা কার্বোহাইড্রেট আরেকটা কার্বোহাইড্রেটের সাহায্যে, মানে একটা কার্বোহাইড্রেট যেমন একটা গ্লুকোজ অণু আরেকটা গ্লুকোজ অণুর সাথে যে বন্ধন দ্বারা যুক্ত থাকে সেটা হচ্ছে তোমার গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড পড়বা। তারপরে যে জিনিসটা পড়বা পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড কোনটা? পেপটাইড বন্ড হচ্ছে দুটো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে সংযুক্ত হয় যে বন্ধন দ্বারা, সেটা হচ্ছে পেপটাইড বন্ড। অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিন মূলক আরেকটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলক, এই দুইটা মূলক পাশাপাশি যখন যুক্ত হয় তখন সেটাকে বলবো আমরা কি, এই পেপটাইড বন্ড। আর পেপটাইড বন্ডের মাধ্যমে কি হয়, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে মিলিত হয়ে তোমার প্রোটিন তৈরি করে। আর গ্লাইকোসাইডিক বন্ড যেটা আছে, এই গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে তোমার ছোট ছোট গ্লুকোজ অণু বা ছোট ছোট কার্বোহাইড্রেট গুলা মিলিত হয়ে একটা বড় কার্বোহাইড্রেট তৈরি করে। বড় কার্বোহাইড্রেট অণু বলতে যেমন স্টার্চ, তারপর হচ্ছে তোমার গ্লাইকোজেন, এই টাইপের যে কার্বোহাইড্রেটগুলো আছে এই টাইপের কার্বোহাইড্রেটগুলো তৈরি করে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এরপরে তোমরা যেটা বলবা হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড এগুলো একটু সংজ্ঞাগুলো জাস্ট দেখবা, ঠিক আছে? হাইড্রোজেন বন্ড এগুলো দেখার পর তারপর তোমরা যে জিনিসটা করবা, যে ওই যে কোভ্যালেন্ট বন্ড কোনটা, কোভ্যালেন্ট বন্ড যেটা হচ্ছে আমরা সমযোজী বন্ধন বলি সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আরেকটা হচ্ছে আয়নিক বন্ড। আয়নিক বন্ড আমরা জানি যে দুইটা আয়ন পরস্পরের সাথে যে বন্ধন দ্বারা যুক্ত হয় সেটা হচ্ছে আয়নিক বন্ড। এই জিনিসগুলো পড়ার পর তারপর তুমি কার্বোহাইড্রেটে যাবা। কার্বোহাইড্রেটের মধ্যে এই কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট টপিকটা একটু জাস্ট রিভাইজ দিবা, সরি একটু জাস্ট রিডিং পড়বা কার্বোহাইড্রেট। এরপরে এই কার্বোহাইড্রেট রিডিং পড়ার পর তুমি চলে যাবা কোথায়, কার্বোহাইড্রেটের যে বৈশিষ্ট্যটা আছে না, এই বৈশিষ্ট্যটা পড়বা। কার্বোহাইড্রেটের কি, কার্বোহাইড্রেট ইম্পর্টেন্ট টপিক নেই, কার্বোহাইড্রেটের যে লেখাটুকু আছে ওইটুকু জাস্ট রিডিং পড়বা। তারপরে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য একটু ভালোভাবে পড়বা, আর কাজগুলা একটু দেখবা, জাস্ট কাজগুলা রিডিং, বৈশিষ্ট্যটা একটু ভালোভাবে পড়বা। ভালোভাবে পড়ার পর দেখবা যে এখানে একটা লেখা আছে যে তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। বৈশিষ্ট্য অন্যতম একটা বৈশিষ্ট্য কি, তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়। এই লাইনটা মাথায় রাখবা, আর কাজটা একটু জাস্ট রিডিং পড়ে যাবা। এই জিনিসটা দেখার পর তারপর চলে যাবা তুমি কোথায়, যে কার্বোহাইড্রেটের যে প্রকারভেদটা আছে না বা শ্রেণী বিভাগ, এই কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। কার্বোহাইড্রেটের কি, কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগে যখন যাবা দেখবা যে কার্বোহাইড্রেট শ্রেণী বিভাগের মধ্যে কি কি আছে বলতো? মনোস্যাকারাইড আছে, তারপরে হচ্ছে ডাইস্যাকারাইড, তারপর হচ্ছে অলিগোস্যাকারাইড, আর হচ্ছে পলিস্যাকারাইড। এই মনোস্যাকারাইড কাকে বলে, ডাইস্যাকারাইড কাকে বলে, অলিগোস্যাকারাইড কাকে বলে, আর পলিস্যাকারাইড কাকে বলে? মনোস্যাকারাইড হচ্ছে যারা একটা মাত্র তোমার কার্বোহাইড্রেট দ্বারা, মানে একটা মাত্র কার্বোহাইড্রেট অণু আছে, এটা হচ্ছে মনোস্যাকারাইড। যেমন মনোস্যাকারাইডের মধ্যে আবার প্রকারভেদ আছে। এই মনোস্যাকারাইডের মধ্যে প্রকারভেদ কোনটা? যেমন তোমার ট্রায়োস, 3 কার্বন বিশিষ্ট যে শর্করাগুলো আছে এটা হচ্ছে ট্রায়োস। 4 কার্বন বিশিষ্ট টেট্রোস, 5 কার্বন বিশিষ্ট পেন্টোস, 6 কার্বন বিশিষ্ট হেক্সোস, 7 কার্বন বিশিষ্ট হেপ্টোস। তো এই যে তোমার হচ্ছে মনোস্যাকারাইড তো পড়লাম, মনোস্যাকারাইড এই মনোস্যাকারাইডটা যা আছে এই মনোস্যাকারাইডের মধ্যে তোমার ট্রায়োস যেটা আছে, ট্রায়োসের উদাহরণ কোনটা? যেমন হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন বা গ্লিসারালডিহাইড 3 ফসফেট, সরি বা গ্লিসারালডিহাইড বলতে পারো তুমি, গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এইখানে আবার মাথায় রাখতে হবে গ্লিসারালডিহাইড হচ্ছে তোমার অ্যালডোস শর্করা, কারণ এটা অ্যালডিহাইড মূলক থাকে। আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন যেটা, এটা হচ্ছে কিটোন মূলক থাকে, তাই কিটোস শর্করা। কিন্তু দুইটার কিন্তু একটা আরেকটার পরস্পরের কি সমানু। সো এইভাবে তোমরা একটু মাথায় রাখবা ট্রায়োসের উদাহরণ পড়বা। ট্রায়োসের উদাহরণ আবার আসতে পারে নিচের কোনটি, অ্যালডোট্রায়োস। এখন অ্যালডোট্রায়োস কোনটা? যদি তোমার অপশনে থাকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, এটা কিন্তু না, এটা কিটোট্রায়োস। এটা হচ্ছে কিটোট্রায়োস, অর্থাৎ কিটোন আর অ্যালডিহাইড মূলক যার মধ্যে থাকবে, যেটার মধ্যে কিটোন মূলক থাকবে সেটা হচ্ছে কিটোট্রায়োস। আর যে ট্রায়োসের মধ্যে বা 3 কার্বন বিশিষ্ট শর্করার মধ্যে কি বলে অ্যালডিহাইড মূলক থাকবে সেটা হচ্ছে অ্যালডোট্রায়োস। তো এইভাবে আসতে পারে। আবার আসতে পারে অ্যালডোটেট্রোস, কিটোটেট্রোস, অ্যালডোপেন্টোস, তারপর হচ্ছে কিটোপেন্টোস, এই টাইপের কিন্তু আসতে পারে। যেমন রাইবোস হচ্ছে অ্যালডোপেন্টোস সুগার, কিন্তু এই রাইবুলোজ হচ্ছে কিটোপেন্টোস। ঠিক আছে, কারণ এটা কিটোন মূলক থাকে। সো এইভাবে মাথায় রাখবো তোমরা। তারপর গ্লুকোজ হচ্ছে তোমার কি, অ্যালডোহেক্সোস।
কিন্তু ফ্রুক্টোজ কি, ফ্রুক্টোজের মধ্যে কিটোনমূলক থাকে, তার মানে কি কিটোহেক্সোস। এইভাবে একটু মাথায় রাখবা, এই ক্লাসিফিকেশনগুলো উদাহরণগুলো ভালোভাবে পড়বা তোমরা। ক্লাসিফিকেশন আর ক্লাসিফিকেশনের মধ্যে থেকে উদাহরণ, যে কোনটা হচ্ছে ট্রায়োস শর্করা উদাহরণ, আর ট্রায়োজের মধ্যে কোনটা আবার অ্যালডো ট্রায়োস, কোনটা কিটো ট্রায়োস, তারপরে টেট্রাসের মধ্যে কোনটা অ্যালডো টেট্রাস, কোনটা কিটো টেট্রাস। এই জিনিসগুলো একটু ভালোভাবে মাথায় রাখবা। আশা করি বুঝতে পারতেছো। কারো যদি কোনো সমস্যা থাকে বলো। হ্যাঁ, এই যে একটা ভালো বুদ্ধি ভালো বলছে, শর্টের যে মানে শর্টের বাইরে যেগুলো আছে এইগুলো তোমরা ইগুলা দেখতে পারো, এই যে কি বলে এমসি গুলা দেখতে পারো। কোশ্চেন ব্যাংকে যে এমসি গুলো আছে না, এমসি গুলা যখন সলভ করবা ওইখান থেকে যে যে অংশ থেকে আসছে ওই অংশগুলো জাস্ট একটু দেখে গেলা তোমরা। যদি আসার চান্স খুবই কম কম, বাট রিস্ক নিতে চাচ্ছি না আমরা, ঠিক আছে? কারণ যদি দিয়ে দেয় মানে যদি উল্লেখ থাকে, কারণ ইউনিভার্সিটি স্যাররা এরা অনেক কিছু মানবে না, বলতেছে শর্ট সিলেবাস, কিন্তু এরা ফুল সিলেবাসে দিলে কিছুই করা থাকবে না। কিছু কিছু পোলাবান আছে দেখবা যে এই এর মাঝখানে তোমার 70+ নাম্বার তুলে ফেলবে। এই ফুল সিলেবাস কে দিবে তাও 70+ নাম্বার, কারণ এরা দেখা যায় যে পড়ছে, এরা পড়েই আসছে। সো এই টাইপের পোলাবান থেকে মানে এই টাইপের পোলাবান কিছু থাকবেই, ঠিক আছে? কোষ রসায়ন। আচ্ছা, তো এই জিনিসগুলো পড়ার পরে তোমরা যেটা চলে যাবা, মানে যে প্রকারভেদগুলা যে আছে না, এই প্রকারভেদগুলা পড়বা, কার্বোহাইড্রেটের প্রকারভেদ। এরপরে দেখবা আপেক্ষিক মিষ্টতার একটা ছক আছে, ছোট আপেক্ষিক মিষ্টতা। আপেক্ষিক মিষ্টতা এটার একটা ছক আছে, এই ছকটা পড়বা। যেমন সুক্রোজ 100, গ্লুকোজ 74, ফ্রুক্টোজ 173, মল্টোজ 32, ল্যাকটোজ তোমার হচ্ছে 16, স্যাকারিন হচ্ছে 500। এই জিনিসগুলো একটু জাস্ট পড়বা। আর হ্যাঁ, তোমার পলিস্যাকারাইড অংশ যেটা আছে, পলিস্যাকারাইড এই পলিস্যাকারাইডের মধ্যে তোমার বিভিন্ন জিনিস আছে। এইগুলোর মধ্যে কোনটা কত নং গ্লুকোজের মধ্যে সংযোগ তৈরি করে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর ডাইস্যাকারাইডের মধ্যে দেখবা যে তোমার যেটা আছে সেলোবায়োস কোনটা বিটা 1,4 লিঙ্কেজ দ্বারা। যেমন এই যে আচ্ছা, পলিস্যাকারাইডে পরে যে আগে ডাইস্যাকারাইড, এই যে ডাইস্যাকা দেখবা তোমার কোনটা সেলোবায়োস। এই যে সেলোবায়োসটা যে আছে, সেলোবায়োস কত তোমার বিটা 1,4 লিঙ্কেজ দ্বারা, দুইটা গ্লুকোজ অণু বিটা 1,4 লিঙ্কেজ দ্বারা, অর্থাৎ একটা গ্লুকোজ অণুর 1 নং কার্বন আরেকটা গ্লুকোজ অণুর 4 নং কার্বনের সাথে পরস্পর সংযুক্ত হবে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা। এইটাই হচ্ছে তোমার সেলোবায়োজের গঠন। এই সেলোবায়োজের পর তুমি কি করবা, এগুলা কাজগুলো একটু দেখবা। এরপর তুমি চলে যাবা কোনটা, মেলটোস বা মল্টোস যেটাই থাকুক, দুইটাই সঠিক, মেলটোস বা মল্টোস। এই মল্টোস কোনটা আলফা 1,4 লিঙ্কেজ দ্বারা সংযুক্ত থাকে। কি দ্বারা? আলফা 1,4 লিঙ্কেজ দ্বারা সংযুক্ত থাকে, অর্থাৎ একটা মানে গ্লুকোজের আলফা গ্লুকোজের 1 নং কার্বন আরেকটা আলফা গ্লুকোজের 4 নং কার্বনের সাথে সংযুক্ত থাকবে, অর্থাৎ আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা সংযুক্ত থাকবে। এই লিঙ্কেজগুলো একটু পড়বা তোমরা, ঠিক আছে? এই লিঙ্কেজগুলো পড়ার পর তারপরে তোমরা যেটা পড়বা যে পলিস্যাকারাইড অলিগোস্যাকারাইডের মধ্যে হচ্ছে তোমার ট্রাইস্যাকারাইড আর টেট্রাস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের মধ্যে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড। যেমন ট্রাইস্যাকারাইড হচ্ছে র্যাফিনোস। এখন র্যাফিনোস কি দ্বারা গঠিত? 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ আর 1 অণু গ্যালাক্টোজ। যেমন ট্রাইস্যাকারাইড এই ট্রাইস্যাকারাইডের মধ্যে তোমার কি আচ্ছা, ট্রাইস্যাকারাইডের মধ্যে তোমার কি বললাম, র্যাফিনোস, ঠিক আছে? এই র্যাফিনোসটা যে আছে, এই র্যাফিনোস কি 1 অণু গ্লুকোজ, 1 অণু গ্যালাক্টোজ আর 1 অণু তোমার কি দ্বারা গঠিত? ফ্রুক্টোজ দ্বারা গঠিত। র্যাফিনোস 1 গ্লুকোজ, 1 ফ্রুক্টোজ, 1 গ্যালাক্টোজ। এই তিনটা মিলে তোমার র্যাফিনোস গঠন করছে। আবার টেট্রাস্যাকারাইড যে আছে, এই টেট্রাস্যাকারাইড হচ্ছে তোমার কি, আবার টেট্রাস্যাকারাইড মানে ভাইবো না যে এটা হচ্ছে তোমার কি 4টা কার্বন দ্বারা গঠিত, না। 4টা কার্বন দ্বারা যেটা গঠিত সেটার নাম হচ্ছে টেট্রোস, ওইটা হচ্ছে মনোস্যাকারাইড। আর ওই রকম মানে ওই রকমই ধরো যে তোমার কিছুই আছে কয়েকটা মনোস্যাকারাইড
কয়েকটা মনোস্যাকারাইড, যেমন 4টা মনোস্যাকারাইড যদি একত্রিত হয় তাহলে সেটা নাম হবে টেট্রাস্যাকারাইড, আর 2টা মনোস্যাকারাইড একত্রিত হলে ডাইস্যাকারাইড, 3টা মনোস্যাকারাইড একত্রিত হলে ট্রাইস্যাকারাইড। এই ট্রাই আর টেট্রা হচ্ছে তোমার অলিগোস্যাকারাইডের মধ্যে পড়ে, আর এর অধিক যদি চলে যায় তাহলে সেটা হয়ে যায় তোমার, মানে 10-এর অধিক যদি চলে যায়, 10-এর অধিক যদি চলে যায় তাহলে সেটা নাম হয়ে যায় পলিস্যাকারাইড। এখন টেট্রাস্যাকারাইডের মধ্যে তোমার যে উদাহরণটা আছে সেটা হচ্ছে স্ট্যাকিউস। তো স্ট্যাকিউস কি কি দ্বারা গঠিত এগুলো একটু পড়বা তোমরা। স্ট্যাকিউস তোমার হচ্ছে যে জিনিস দ্বারা গঠিত তার মধ্যে অন্যতম হচ্ছে 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ, 2 অণু গ্যালাক্টোজ। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট এটা হচ্ছে কি 2 অণু গ্যালাক্টোজ। এইভাবে একটু মাথায় রাখবা এই জিনিসগুলো, এইভাবে পড়লে তোমাদের জন্য এনাফ। আচ্ছা, এই অধ্যায় থেকে আমি বলি, তোমরা যেটা পড়বা কার্বোহাইড্রেট তো পড়লা, তাই না? কার্বোহাইড্রেট পড়ার পরে এই কার্বোহাইড্রেটের প্রকারভেদ পড়বা। সহজভাবে লিখে দেই, এত ই করার দরকার নেই। প্রকারভেদ আমি যে সাজেশন দিতে চাই, এত আলাপ করলে আসলে অধ্যায়টা অনেক হয়ে যায়, দেখা যায় যে এইগুলা তোমাদের আরো ডিটেলসে পড়তে দিচ্ছে, এত ডিটেলসে আসলে পড়ার দরকার নেই এখন, কারণ তোমাদের শর্ট সিলেবাসের কথা উল্লেখ করে দিচ্ছে। বাট তোমাদের যদি এটা আমি মানে ফুল সিলেবাস, মানে যদি ফুল সিলেবাস এক্সাম তো অনেক সুন্দরভাবে আমি বুঝিয়ে দিতে পারতাম, এই জিনিসটা অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারতাম, সংকেত আঁকে একাই বুঝাইতাম। মানে এগুলা করা হয় একাডেমিক ক্লাসে, কিন্তু ইয়েতে করা হয় না, মানে অ্যাডমিশন কোচিং এত সময় পাওয়া যায় না, তো তোমরাও জানো। এখন দেখো এটার প্রকারভেদ পড়বা। প্রকারভেদ উদাহরণ কোন কোন বন্ধন দ্বারা যুক্ত? যুক্ত অর্থাৎ বন্ধনটা আলফা 1,4 বা বিটা 1,4 বা আলফা 1,6 বা বিটা 1,6, এইরকম কোন বন্ধন দ্বারা, যে বন্ধন দ্বারা যুক্ত, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই জিনিসগুলো পড়লেই তোমাদের জন্য এনাফ। কার্বোহাইড্রেট থেকে জাস্ট এই অংশটুকু পড়বা তোমরা, এই জিনিসগুলো একটু পড়বা কার্বোহাইড্রেট থেকে। আর ব্যবহার এগুলা এত দরকার নাই, কারণ দেখা যায় যে এগুলো থেকে খুব কমই দেয়, আর সচরাচর দেয় না। ওই বললাম কোশ্চেন ব্যাংকটা সলভ করো, কোশ্চেন ব্যাংক সলভ করলে এনাফ। এরপরে দেখো তোমরা যে জিনিসটা বলবা, একটা মাথায় রাখবা যে ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। কোষপ্রাচীর নরমালি সেলুলোজ দ্বারা গঠিত, মানে উদ্ভিদের যে কোষপ্রাচীর আছে সেলুলোজ, কিন্তু ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, ছত্রাকের কোষপ্রাচীর। তারপরে কাঁকড়া, লোবস্টার, এদের বহিকঙ্কাল কি? কাইটিন নির্মিত। ছত্রাকের কোষপ্রাচীর, কাঁকড়া, লবস্টারের বহিকঙ্কাল কাইটিন নির্মিত। এই জিনিসগুলো একটু জাস্ট দেখবা। কার্বোহাইড্রেটের ভূমিকা টুমিকা লাগবে না। প্রোটিনের মধ্যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, প্রোটিন অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে, এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? নরমালি পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 8টা, আর শিশুদের ক্ষেত্রে কয়টা? আরো 2টা, মানে টোটাল হচ্ছে 10টা। এখন এটা মাথায় রাখবা এইভাবে, তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, তাই লাল লাল 3 পিস পেয়েছে। তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, ম্যাথে ভালো, তাই লাল লাল 3 পিস পেয়েছে। এখানে তৃপ্তি ও আইরিন ম্যাথে ভালো, তাই লাল লাল 3 পিস পেয়েছে, ঠিক আছে? এই জিনিসটা দ্বারা কি বুঝবা? তৃপ্তি দ্বারা বুঝবা ট্রিপ্টোফ্যান। তৃপ্তি দ্বারা কি? ট্রিপ্টোফ্যান। তারপরে হচ্ছে তোমার আইরিন, এটা দ্বারা কি বুঝবা?
আইরিন দ্বারা বুঝবা তোমার হচ্ছে অ্যালানিন, আইরিন দ্বারা হচ্ছে অ্যালানিন, ম্যাথে হচ্ছে মেথিওনিন, ভালোতে হচ্ছে ভ্যালিন। তারপরে তোমার যে আছে লাল লাল, তৃপ্তি আইরিন ম্যাথে ভালো, তাই লাল লাল 3 পিস পেয়েছে। এই লাল দ্বারা বুঝবা হচ্ছে তুমি লিউসিন, আর এই লাল দ্বারা বুঝবা হচ্ছে লাইসিন, লাইসিন, ঠিক আছে, লিউসিন লাইসিন। তারপরে তোমার হচ্ছে তাইতে নাই। আর এখানে আই দ্বারা কি বুঝলা অ্যালানিন, আরেকটা হচ্ছে আইসোলিউসিন। আ দ্বারা বুঝবা একটা অ্যালানিন, আরেকটা কি, আরেকটা হচ্ছে আইসোলিউসিন। আর 3 দ্বারা বুঝবা থ্রিওনিন, আর পেয়েছে দ্বারা বুঝবা ফিনাইল অ্যালানিন। একটা এখানে আছে দুইটা, মোট 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ট্রিপ্টোফ্যান, অ্যালানিন, সরি ট্রিপ্টোফ্যান, আইসোলিউসিন, তারপর হচ্ছে মেথিওনিন, ভ্যালিন, লাইসিন, লিউসিন, তারপর হচ্ছে থ্রিওনিন, ফিনাইল অ্যালানিন। এই প্রত্যেকটার সাথে একটা একটা করে আছে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে, এখানে 2টা না, এখানে আছে হচ্ছে একটা। এই 8টা হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, আর এর সাথে শিশুদের যেটা লাগে সেটা হচ্ছে তোমার আর্জিনিন আর হিস্টিডিন। আর শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। এটা কি আর্জিনিন ও হিস্টিডিন, আর্জিনিন প্লাস হিস্টিডিন। এখানে আসলে এটাই আসে যে নিচের কোনটি শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অনাবশ্যকীয় যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে ওইগুলা 3টা দিবে। তোমাদের টোটাল যে অ্যামাইনো অ্যাসিড আছে তার মধ্যে হচ্ছে অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে দেবে 3টা, আর একটা অপশনের মধ্যে যে এইটা দিবে বা এইটা দিবে, যে কোনো একটা দিয়ে এরকম দিতে পারে যে নিচের কোনটি শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নয়। এইভাবে কিন্তু প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, এটা ছিল প্রোটিন। এরপরে তুমি প্রোটিনের প্রকারভেদগুলো একবার দেখবা। প্রোটিনের প্রকারভেদের মধ্যে এই প্রোটিনের যে প্রকারভেদগুলো পড়বা, প্রোটিনের প্রকারভেদের কি কি দ্বারা যুক্ত, এই যে প্রোটিন হলো পলিপেপটাইড যৌগ। আর প্রোটিনের যে প্রকারভেদগুলো আছে এই প্রকারভেদের মধ্যে তুমি যে জিনিসগুলো একটু দেখবা, যে প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন, এগুলা কোন কোন প্রাণীর মধ্যে থাকে। যেমন স্যামন মাছের শুক্রাণুতে থাকে সালমিন নামক প্রোটিন, স্যামিন মাছের শুক্রাণুতে সালমন নামক প্রোটিন। তারপরে নিউক্লিয় হিস্টোনের নাম, এটা কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে। প্রোলামিন, ভুট্টার জেইন, গমরায়ের গ্লিয়াডিন, জব বার্লির হর্ডিন, এগুলো হচ্ছে প্রোলামিন প্রোটিনের উদাহরণ, ঠিক আছে। আবার ডিমের কুসুমে থাকে কোনটা? ডিমের কুসুমে থাকে হচ্ছে তোমার ওভোগ্লোবিউলিন। আর ডিমের যে সাদা অংশটা কি থাকে? ওভালবুমিন বা ওভো অ্যালবুমিন। দুইটা একত্রিত করলে হয় ওভালবুমিন। আর একটা হচ্ছে ওভোগ্লোবিউলিন, দুইটা একত্রিত করলে হয় তোমার হচ্ছে ওভোগ্লোবিউলিন, একই হয়। এরপরে মাংসপেশিতে থাকে মায়োসিন গ্লোবিউলিন। এই প্রোটিনের প্রকারভেদগুলোর মধ্যে ওই জিনিসগুলো একটু পড়বা, যে কোনটার মধ্যে কোন, মানে কার মধ্যে কি থাকে। যেমন স্যালমন মাছের শুক্রাণু থাকে তোমার সালমিন নামক প্রোটামিন থাকে। এই জিনিসটা একটু, এইগুলো একটু মাথায় রাখবা, এগুলো পড়লে তোমাদের এনাফ। আর উদ্ভূত প্রোটিন যেগুলো আছে, যে যেমন মায়োসিন থেকে মায়োসান সৃষ্টি হয়, এই জিনিসগুলো এত দরকার নাই। আচ্ছা, আদর্শ প্রোটিন কোথায় পাওয়া যায়? আদর্শ প্রোটিন ডিম ও দুধে পাওয়া যায়। তাই ডিম ও দুধকে কি বলা হয় বলো তো? এই ডিম ও দুধ হচ্ছে আদর্শ খাবার। ডিম ও দুধ কি? আদর্শ খাবার। আর কোথায় পাওয়া যায় আদর্শ প্রোটিন? ডিম ও দুধে পাওয়া যায়। এই জিনিসটা একটু পড়বা। হ্যাঁ, এরপর লিপিডের মধ্যে তোমার হচ্ছে সরল লিপিডের মধ্যে তোমার চর্বি, তেল আর স্নেহদ্রব্য যা আছে, এই জিনিসগুলো একটু দেখো জাস্ট। আচ্ছা, লিপিডের মধ্যে
লিপিড কি গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার যেটা আছে ওইটাই হচ্ছে তোমার লিপিড। লিপিড কি গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার। তো এই যে ফ্যাটি অ্যাসিডটা যে আছে ফ্যাটি অ্যাসিডের মধ্যে একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড। এই স্যাচুরেটেড আনস্যাচুরেটেড যা আছে এদের উদাহরণ পূর্বা জাস্ট, এদের উদাহরণ বলবা যে কোনটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোনটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যেমন তোমার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে আছে হচ্ছে লিনোলিক অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড। আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা আছে তার মধ্যে তোমার হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। স্যাচুরেটেড এর মধ্যে হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, আর আনস্যাচুরেটেড এর মধ্যে হচ্ছে লিনোলিক অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড। এই দুইটা অ্যাসিড হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এগুলো একটু দেখবা জাস্ট। এরপরে ফসফোলিপিডের উদাহরণ, গ্লাইকোলিপিডের উদাহরণ। ফসফোলিপিড, গ্লাইকোলিপিড। উদাহরণ, এই উদাহরণগুলো পড়বা। ফসফোলিপিড কোনটা, গ্লাইকোলিপিড কোনটা। এরপর পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা, চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনটা। আচ্ছা, তারপরে এনজাইমে চলে যাবো। যখন এনজাইমের মধ্যে প্রোস্থেটিক গ্রুপ, কোএনজাইম, এইগুলা নিয়ে যে লেখা রয়েছে একটা, এই যে দেখবা যে এনজাইমের মধ্যে কি আছে, প্রোস্থেটিক গ্রুপ। যেমন প্রোস্থেটিক গ্রুপের মধ্যে কি রয়েছে, যে কোফ্যাক্টর আছে, প্রোস্থেটিক গ্রুপের মধ্যে রয়েছে কোফ্যাক্টর, কোএনজাইম। এই যে এইরকম একটা দেওয়া আছে, মানে একটা মাঝখানে একটা হেডিং দেওয়া আছে, তার নিচে দেখবা ছোট্ট একটা পয়েন্ট আকারে দেওয়া আছে, যেমন সব এনজাইমই প্রোটিন, যে এনজাইম শুধু প্রোটিন দিয়ে গঠিত তাকে বলা হয় সরল এনজাইম, যেগুলো হচ্ছে বিভিন্ন প্রোটিনের সমন্বয়ে গঠিত তার নাম হচ্ছে কি কনজুগেটেড এনজাইম। ঠিক আছে, ওই ইগুলো আছে, ওই প্যারাটুকু সম্পূর্ণ পড়ে ফেলবা, ওই প্যারাটা ইম্পর্টেন্ট। আর এনজাইমের ক্রিয়া কৌশলটা রিডিং, প্যারাটো তালা চাবির মতো যে খোলা হয়, মানে ক্রিয়া কৌশলটা তালা চাবির মতো, এই জিনিসটা বলবা, এনজাইমের ক্রিয়া কৌশল, এটা রিডিং। আর এনজাইম যার উপর কাজ করে তাকে কি বলা হয় বলতো, এনজাইম যার উপর কাজ করে তাকে বলা হয় সাবস্ট্রেট। এনজাইম যার উপর কাজ করে তাকে বলা হয় কি সাবস্ট্রেট। এই জিনিসটা মাথায় রাখবা। তারপরে এনজাইমের শ্রেণীবিন্যাসটা যে আছে এটা একটু ইম্পর্টেন্ট, যে কোন এনজাইম কার উপর কাজ করে। যেমন তোমার অক্সিডোরিডাকটেস, এই এনজাইমের কাজ কি, বা এনজাইমের উদাহরণগুলো। ট্রান্সফারেজ এনজাইম কোনটা, যেমন কাইনেজ হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম। এনজাইমের শ্রেণীবিভাগ, এটা জাস্ট একটু দেখো। অপর পৃষ্ঠায় একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে এনজাইম অপটিমাম পিএইচ কত। এনজাইম আর কোন এনজাইমের জন্য অপটিমাম পিএইচ কত। অপটিমাম পিএইচ, এই এনজাইম আর অপটিমাম পিএইচ, এটার মধ্যে তুমি বলবা যেটা পেপসিন ইনভার্টেস সেলুবায়াস ইউরিয়াস ট্রিপসিন। এটা মাথায় রাখবা এইভাবে, পি সুট, পেপসিন, ইউরিয়াস, সেলুবায়াস, তারপরে পেপসিন ইনভার্টেস, সেলুবায়াস, ইউরিয়াস, আর একটা কোনটা ট্রিপসিন। এগুলো একটু পড়বা। ওকে,
হ্যাঁ, চোখের ছানির অপারেশনে ট্রিপসিন ব্যবহার করা হয়ে থাকে। এটা মেডিকেলে দেওয়ার কথা, কারণ মেডিকেলের চিকিৎসা রিলেটেড যে জিনিসগুলা বুঝো না, এই কারণে ওইগুলা এখানে দিতে পারে আর কি। যে চোখের ছানির অপারেশনে যে ট্রিপসিন ব্যবহার করা হয়, এটা কিন্তু এই অধ্যায়ের পড়া না। এটা হচ্ছে তোমার নবম অধ্যায়ের যে শেষের দিকের অংশ আছে না, ওইখান থেকে ওইখানে আছে এই জিনিসটা। নবম অধ্যায়ের যে শেষের দিকে আছে ওইখানে পাবা তোমরা এই জিনিসটা, যে চোখের ছানির অপারেশনে কোনটা ব্যবহার করা হয়, ট্রিপসিন ব্যবহার করা হয়ে থাকে। ওইটা এই অধ্যায়ের আলোচনা না ভাইয়া, ওইটা হচ্ছে নবম অধ্যায়ের আলোচনা। তো এই ছিল হচ্ছে এই অধ্যায় সম্বন্ধে আলোচনা। কোষ রসায়ন শেষ হইলো। এখন কোষ রসায়নের পর চলো আমরা চলে যাই কোথায়, শৈবাল ও ছত্রাক। শৈবাল ও ছত্রাকের মধ্যে তুমি যেইগুলা পড়বা, যে শৈবালের বৈশিষ্ট্যগুলা, যেমন এদের ভাস্কুলার টিস্যু নেই, আর এরা কেমন সমাঙ্গদহী বা থ্যালয়েড। আচ্ছা, শৈবালের মধ্যে একটা দেখবা যে শুরুর ইয়েতেই যে শৈবালের যে ইন্ট্রোডাক্টরি যে পার্টটুকু আছে, ওইখানে পাথরের গায়ে জন্মানো শৈবালকে বলা হয় লিথোফাইট। তারপরে হচ্ছে অন্য শৈবালের গায়ে জন্মানো শৈবালকে বলা হয় এপিফাইট। তারপরে তুমি কি বলে, মাটির নিচে আবদ্ধ হয়ে, ধর যে মাটির নিচে যে আবদ্ধ হয়ে যে শৈবালগুলো জন্মায় তাদেরকে বলা হয় বেন্থিক শৈবাল। এই পার্টটুকু পড়বা, যে পাথরের গায়ে জন্মানো শৈবাল কোনটা, লিথোফাইট। তারপর মরুভূমি অঞ্চলে যে শৈবাল জন্মায় সেগুলারে কি বলা হয়, এই জিনিসগুলাই পড়তে হবে তোমাদের একটু। হ্যাঁ, এইগুলা পড়বা। এরপরে শৈবালের তোমার দৈহিক গঠনের মধ্যে, শৈবালের দৈহিক গঠনের মধ্যে লাস্টের যে পয়েন্টটা আছে দৈহিক গঠন, এটার মধ্যে দেখবা যে 10টা পয়েন্ট দেওয়া আছে। 10টা পয়েন্টের মধ্যে শেষের যে পয়েন্টটা দেওয়া আছে আর কি, 10 নম্বর পয়েন্ট, যেমন হচ্ছে পেয়ালাকার, তারপরে সর্পিলাকার শৈবাল কোথায় পাওয়া যায়, স্পাইরোগাইরাতে। পেয়ালার নেয়, এটা ক্ল্যামাইডোমোনাসে পাওয়া যায়। থালার মতো হচ্ছে, তারপরে জালিকাকার পাওয়া যায় কোনটায়, অয়েডোগোনিয়াম। তারপর গার্ডল আকৃতির ইউলোথ্রিক্সে পাওয়া যায়। তারকার মতো হচ্ছে জিগনেমাতে পাওয়া যায়। এগুলো প্রথম অধ্যায়েও কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। কোষ ও কোষের গঠন, ওই অধ্যায়ে আমি তোমাদের এগুলা পড়তে বলছিলাম, ওইখান থেকে আসতে পারে। ওইখান থেকে আসতে পারে, সো ওইটুকু একটু দেখবা। আর শৈবাল শ্রেণীর সংক্ষিপ্ত পরিচিতি একটা ছক আছে। শৈবাল শ্রেণীর এই ছকটা একটু ইম্পর্টেন্ট বেশি, তাই 2টা স্টার দিয়ে দিলাম, যে একটু দেখো। তারপরে অক্সোস্পোর, হিপনোস্পোর, তারপর হচ্ছে অ্যাপ্লানোস্পোর, এই জিনিস একাইনিটি কোনটারে বলা হয়, এই জিনিসগুলো একটু পড়তে হবে। অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, এইগুলা কোনটা, এই অ্যাপ্লানোস্পোর কোনটা, উদাহরণ সহ। অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, অক্সোস্পোর, একাইনিটি, এই জিনিসগুলো একটু দেখবা, জাস্ট এগুলার রিডিংটা পড়বা। তারপর হচ্ছে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, এগুলা একটু না, এগুলা এত দরকার নাই। ইউলোথ্রিক্সের দৈহিক গঠন, ইউলোথ্রিক্সের কি পড়বা, দৈহিক গঠনটা পড়বা। ইউলোথ্রিক্সের দৈহিক গঠন, আর ইউলোথ্রিক্সের যে যৌন জননটা আছে, দৈহিক গঠন ও যৌন জনন, যৌন জনন, এই জিনিসটা পড়বা। আর পামেলা দশাটা একটু রিডিং পড়ো। পামেলা দশা, এটার মধ্যে
মাতৃকোষ বারবার বিভাজিত হয়ে তোমার কি হয়, জেলাটিনের মধ্যে কি থাকে, আবদ্ধ থাকে। ওই লাইনটা ইম্পর্টেন্ট, প্রথম লাইনটাই ইম্পর্টেন্ট। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে পশু খাদ্য হিসাবে আর উদ্ভিদের রোগ সৃষ্টি, উদ্ভিদ মাছের রোগ সৃষ্টি, এই জিনিসগুলো একটু পড়বা। হ্যাঁ, অর্থনৈতিক গুরুত্ব, শৈবালের যে অর্থনৈতিক গুরুত্ব আছে, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব, এইগুলোর মধ্যে তোমার কোনটা কোনটা পড়বা বলে দেই, সেটা হচ্ছে বায়োফুয়েল, পরিবেশ দূষণ রোধ, এটা 60% হচ্ছে অক্সিজেন, পরিবেশের 60% অক্সিজেন কোথা থেকে আসে বলতো, এই শৈবাল থেকে আসে। পরিবেশ দূষণ রোধ, 60%-এর কথাটা মাথায় রাখবা। তারপরে হচ্ছে বায়োফুয়েল, বায়োফুয়েল এগুলা এগ্রিকালচার রিলেটেড, তো এই কারণে এগুলা থেকে দিতে পারে যে বায়োফুয়েল। তারপরে তুমি যেটা বলবা যে উদ্ভিদের রোগ, মাছের রোগ, অপকারিতার মধ্যে পড়বা তুমি উদ্ভিদের রোগ, মাছের রোগ, এই জিনিসগুলো পড়বা। অপকারিতার মধ্যে শৈবালের যে অপকারিতা, আচ্ছা রংপুর আর্ম ফোর্স মেডিকেল কলেজ, রংপুরে তো আর্ম ফোর্স না, আর্ম ফোর্স বাংলাদেশে একটাই আছে, আর বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে আর্মি মেডিকেল কলেজ। আর্ম ফোর্স আর আর্মির মধ্যে পার্থক্য আছে। আর্ম ফোর্স যেটা, ওইটাই হচ্ছে তুমি সরকারি মেডিকেলে যে পরিমাণ খরচ হবে ঠিক ওই পরিমাণই খরচ, মানে ওইটার সমপর্যায়েরই প্রায় খরচ, শুধু ভর্তিতে মনে হয় একটু বেশি লাগে। আর আর্মি মেডিকেল কলেজ যেটা, ওইটা বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে অনেক বেশি খরচ। মরুভূমিতে জন্মানো শৈবালকে বলা হয় জিরোফাইট, জেরোফাইট, জেরোফাইট। আচ্ছা, এই ছিল হচ্ছে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব বললা। এখন ছত্রাকের মধ্যে যাবা। আচ্ছা, ছত্রাক থেকে যে মানে বিষাক্ত ছত্রাককে কি বলা হয়, অ্যামাটক্সিন। চলো ছত্রাকের মধ্যে আমরা চলে যাই। বিষাক্ত ছত্রাককে বলা হয় কি, অ্যামাটক্সিন। বিষাক্ত ছত্রাকের নাম কি, অ্যামাটক্সিন। এই জিনিসটা মাথায় রাখবা। ছত্রাকের বৈশিষ্ট্য বলবা একটু। এই ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে ছত্রাকের কোষ প্রাচীর কি, কাইটিন নির্মিত, আর সঞ্চিত খাদ্য কি, গ্লাইকোজেন, তৈলবিন্দু আর ভলিউটিন ও চর্বি। গ্লাইকোজেন, তৈলবিন্দু, ভলিউটিন ও চর্বি ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে। সঞ্চয়ী খাদ্য, সঞ্চয়ী পদার্থ কি, কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, এইগুলা বেশি ইম্পর্টেন্ট। আর ছত্রাক কেমন, থ্যালোফাইটা, ওই তো ওভারঅল বৈশিষ্ট্যটা পড়বা। এর মধ্যে সঞ্চয়ী পদার্থ কোনটা আর কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এই যে সঞ্চয়ী পদার্থগুলো যে থাকে, কোথায় থাকে, সাইটোপ্লাজমে থাকে। এগুলা থাকে হচ্ছে সাইটোপ্লাজমে, এটা মাথায় রাখবে, কোথায় থাকে, সাইটোপ্লাজমের মধ্যে থাকে। আর ছত্রাকের কোষ ঝিল্লি যে আছে, কোষ ঝিল্লির উপাদান কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত, আর কোষ ঝিল্লি আর্গোস্টেরল দ্বারা গঠিত। বুঝলে, আর্গোস্টেরল, এই জিনিসগুলো একটু দেখবা।
এরপরে এটার মধ্যে তুমি ওই যে ক্ল্যামাইডোস্পোর তারপরে হচ্ছে ছত্রাকের কোথায় যাবা বলো তো, অযৌন জননের মধ্যে যাবা। ও, আর ছত্রাক কি করে, হস্টোরিয়ামের মাধ্যমে বা হস্টোরিয়াম নামক চোষকের মাধ্যমে কি করে, হস্টোরিয়াম নামক চোষকের মাধ্যমে তোমার হচ্ছে মানে খাদ্যটা শোষণ করে থাকে বা খাদ্য গ্রহণ করে থাকে। এটার মধ্যে দেখবা ক্ল্যামাইডোস্পোর আছে, তারপরে হচ্ছে তোমার অ্যাপ্লানোস্পোর আছে, কনিডিয়া আছে, ক্ল্যামাইডোস্পোর, কনিডিয়া, এই টপিকটা একটু জাস্ট পড়ে যাবা, ঠিক আছে? আর তেমন কিছু লাগবে না। আর আচ্ছা, পুং গ্যামেটিনজিয়ামকে বলা হয় তোমার হচ্ছে অ্যানথ্রিডিয়াম, আর স্ত্রী গ্যামেটনজিয়ামকে বলা হয় তোমার হচ্ছে উগোনিয়াম। এই জিনিসগুলো একটু জাস্ট দেখা যাবে, আর তেমন কিছু লাগবে না। উদ্ভিদের রোগ, এই যে ছত্রাকের যে মানে অপকারিতা বা উপকারিতা যা আছে, ছত্রাকের উপকারিতা অপকারিতা এইগুলোর মধ্যে যেগুলো উদ্ভিদের সাথে বা প্রাণীর সাথে রিলেটেড সেইগুলা পড়বা। ছত্রাকের উপ ও অপকারিতা, প্রাণী বা উদ্ভিদ ও বা কৃষি রিলেটেড যেগুলো আছে, এর বাইরে না পড়লেও চলবে, পড়ার দরকারও নাই। এগুলা পড়ার পর এগারিকাস পড়বা। এগারিকাসের মধ্যে ফ্রুট বডি, ফ্রুটিফিকেশন, এগুলো একটু দেখবা। ফ্রুট বডি, ফ্রুটিফিকেশন, রাইজোমর্ফ। আসলে শর্ট সিলেবাস এত বেশি পড়াও দরকার নাই, আমি মনে হয় একটু বেশি সাজেশন দেওয়া ফেলাইতেছি। আমার মনে হইতেছে আমি একটু বেশি সাজেশন দিতেছি, তাই না? এত আসলে দরকার নাই পড়া। আচ্ছা, ছত্রাক গঠিত রোগের নামগুলো একটু পড়ো জাস্ট। জাস্ট রোগের নামগুলা পড়বা। আছে কোশ্চেন সলভ ক্লাসটা পরে নেওয়া হবে। আসলে গতকাল নেটের অবস্থা খুবই বাজে ছিল, কথাগুলো তো মানে নেটটা খুব বাফারিং করতেছিল, যার জন্য ক্লাসটা অফ দিতে বাধ্য হয়েছি আমরা, একটু সমস্যা ছিল। সো এটা পরে নেওয়া হবে। যেমন আলুর আর্লি ব্লাইট, তারপরে হচ্ছে তোমার হচ্ছে লেড ব্লাইট, এই রোগগুলা হয়ে থাকে। আর মানুষের দেহে যেগুলো হয়ে থাকে, যেমন তোমার ছত্রাক দ্বারা একটা রোগ হয়ে থাকে দাঁত রোগ, এই জিনিসগুলো একটু বলবা যে রোগগুলার নাম আর কোন ছত্রাক দ্বারা হয়ে থাকে, যদি পারো ওইটাও মাথায় রেখো। বাট মোট কথা হচ্ছে তুমি এই জিনিসটা পড়ো। এরপরে লাইকেনটা পড়বা। এরপর লাইকেনটা পড়বা, যে লাইকেন বাসস্থানের ভিত্তিতে লাইকেনের প্রকারভেদ। বাসস্থানের ভিত্তিতে লাইকেনের প্রকারভেদ। বাসস্থানের ভিত্তিতে লাইকেনের প্রকারভেদ। আর ওই যে লাইকেনের উপকারিতা অপকারিতা যা আছে না, লাইকেনের পরিবেশীয় গুরুত্ব। আচ্ছা, লাইকেন কি হয়, বায়ু দূষণের সূচক হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে?
লাইকেন বায়ু দূষণের সূচক হিসেবে, বায়ু দূষণের সূচক হিসেবে। এটা একটু মাথায় রেখো, বায়ু দূষণের সূচক হিসেবে ব্যবহৃত হয়। আর লাইকেনের পরিবেশীয় গুরুত্বটা, এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায় সম্বন্ধে। এরপর চলো ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, টেরিডোফাইটা যা আছে, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটাতে তোমাদের তেমন পড়ার মতো আসলে আমি কিছু দেখি না। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটাতে আসলে পড়ার মতো তেমন কিছুই নাই, খুবই ইজি একটা চ্যাপ্টার বলতে গেলে। তোমরা কোশ্চেন ব্যাংক যদি দেখো, এই পূর্ণতা ওয়ারফেজের গান শুনতে গেছে তাই না? তুমি কেঁদেছিলে নীরবে। তোমাদের বলি ব্রায়োফাইটা টেরিডোফাইটা খুবই অল্প কয়েকটা প্রশ্ন দেখবা কোশ্চেন ব্যাংকে আছে। এটা প্রশ্ন ব্যাংক থেকে জাস্ট একটু পড়বা, এটাই হবে তোমাদের। প্রশ্ন ব্যাংকটা একটু ভালোভাবে পড়লেই দেখবা এই অধ্যায়টা পারবা। এই অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়, তেমন পড়ার মতো কিছুই নাই এই অধ্যায়। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে সানফার্ন। সানফার্নকে টেরিসকে বলা হয় সানফার্ন, টেরিস। আর সাইকাস হচ্ছে পাম ফার্ন, পাম ফার্ন। পরের অধ্যায়ে যেটা আছে পাম ফার্ন, এটা কাকে বলা হয়? সাইকাসকে। সাইকাসকে বলা হয় পাম ফার্ন, আর টেরিসকে বলা হয় সান ফার্ন। এই জিনিসটা একটু পড়বা। আবার এই যে যেমন ফার্নের স্বল্পপত্রকে কি বলা হয়? ফ্রন্ট বলা হয়। ঠিক আছে, এটা বলবা, ফার্নের স্বল্পপত্রকে কি বলা হয়? ফ্রন্ট। তারপরে ফার্নের যে তোমার আছে রাইজোম, এক প্রকার স্বল্পপত্র দ্বারা আবৃত থাকে। ফার্নের রাইজোম যে স্বল্পপত্র দ্বারা আবৃত থাকে তার নাম কি? র্যামেন্টাম। র্যামেন্টাম, এটা পড়বা, র্যামেন্টাম পড়বা। তারপর তোমার আরো কিছু জিনিস দেখবা, যে তারপরে একটা টার্ম আছে ক্রোজিয়ার। কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। পাতা যখন একটু বড় হয়, কুণ্ডলিত অবস্থা থাকে, তখন বলা হয় সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন আর ক্রোজিয়ার, এই দুইটা টার্ম একটু পড়বা। র্যামেন্টাম, ফার্নের স্বল্পপত্রকে বলা হয় ফ্রন্ট, সার্সিনেট ভার্নেশন, ক্রোজিয়ার, এই জিনিসগুলাই একটু দেখবা। হ্যাঁ, এগুলা পড়লেই তোমাদের আচ্ছা বলি, পাতা যখন মুকুল অবস্থায় থাকে, মুকুল অবস্থায় যে পাতাগুলা থাকে, ওই পাতাগুলা যদি কুণ্ডলিত অবস্থায় থাকে, তাহলে সেটার নাম হচ্ছে এই সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, এই সার্সিনেট ভার্নেশন সাইকাসের মধ্যে থাকে। আর ক্রোজিয়ার যেটা আছে, যখন কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, সেটার নাম হচ্ছে ক্রোজিয়ার। আর মুকুল অবস্থায় থাকলে সেটার নাম সার্সিনেট ভার্নেশন। এই দুইটার মধ্যে যেন কারো উল্টাপাল্টা না হয়। তো এগুলা পড়বা, পড়ার পর তুমি চলে যাবা কোথায়? দশম অধ্যায়ে।
দশম অধ্যায়। উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ প্রজননের মধ্যে তোমরা যে জিনিসটা বলবা, ডিম্বকের গঠন ও ডিম্বকের প্রকারভেদ। ডিম্বকের গঠন, ডিম্বকের প্রকারভেদ। গঠন, ডিম্বকের প্রকারভেদ। এই ডিম্বকের প্রকারভেদের মধ্যে তোমার আছে হচ্ছে ঊর্ধ্বমুখী, অধমুখী বা নিম্নমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী। এই জিনিসগুলো উদাহরণ সহ পড়বো আর কি। যেমন ঊর্ধ্বমুখী কোনটা? বিষকাটালি বা পানিমরিচ, গোলমরিচ, পান। অধমুখী বা নিম্নমুখী এটা কি? শিমরেরি, ছোলা। তারপর পার্শ্বমুখী যেটা খুদিপানা, পপি বা আফিম। বক্রমুখী যেটা সরিষা, কালকাসুন্দা। তো এই উদাহরণগুলো পড়বা। ডিম্বকের প্রকারভেদটা মানে ডিম্বকের গঠনটা একটু পড়বা, রিডিং পড়বা। এরপর কোনটারে তোমার বলা হয় হচ্ছে প্রতিপাদ কোষ, কোনটারে বলা হয় তোমার আচ্ছা গর্ভযন্ত্র, ভ্রূণথলি, ডিম্বকমূল, ডিম্বকরন্ধ্র। এই জিনিসগুলো একটু তো পড়বাই তুমি ওই ডিম্বকের গঠনের মধ্যে। তারপরে একটা পড়বা যে এই যে শুক্রাণু আর ডিম্বাণুর যে তোমার ঘটে, অর্থাৎ পরাগরেণুটা যে তোমার ইয়ের মধ্যে প্রবেশ করে, ডিম্বকের মধ্যে প্রবেশ করে, ডিম্বকের মধ্যে প্রবেশ পথ যদি ডিম্বক রন্ধ্র দিয়া প্রবেশ করে তাহলে তার নাম হচ্ছে পোরোগ্যামি। পোরোগ্যামির উদাহরণ পড়বা কোনটা? পোরোগ্যামি। যদি ডিম্বাণুটা যদি তোমার পরাগনালিকা অর্থাৎ পরাগনালিকার ভিতর তোমার পরাগরেণুটা থাকবে, পরাগনালিকা যদি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে তাহলে সেটার নাম হচ্ছে ক্যালাজোগ্যামি। যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে পুরোগ্যামি, যদি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে ক্যালাজোগ্যামি। এটা মাথায় রাখবা। এগুলা উদাহরণ পড়বা। যেমন লাউ কুমড়াতে ক্যালাজোগ্যামি দেখা যায়। ঠিক আছে? আর যদি ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে তাহলে সেটার নাম হচ্ছে মেসোগ্যামি। কোন কোন উদ্ভিদে মেসোগ্যামি, ক্যালাজোগ্যামি, পরাগামী দেখা যায় এটা পড়বা। দিনিশেক। দিনিশেক কার বৈশিষ্ট্য? আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের মধ্যে কোনটায় দেখা যায় বলতো? এফেড্রাতে দিনিশেক দেখা যায়। দিনিশেকের ফলে তোমার একটা কি তৈরি হয়? আচ্ছা একটা ছক পড়বা। নিষেকের পর গর্ভাশয় ও ডিম্বকের বিভিন্ন মানে নিষেকের পর গর্ভাশয় ও ডিম্বকের পরিণতি। এই ছক থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু পড়বা। ঠিক আছে? এগুলো একটু পড়ার পর তুমি যেটা পড়বা সেটা হচ্ছে অ্যাপোস্পোরির যে প্যারাটুকু আছে আর হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, অর্থাৎ পার্থেনোজেনেসিস আর অ্যাপোস্পোরি। পার্থেনোজেনেসিস আর অ্যাপোস্পোরি। এই দুইটা অধ্যায় ভালোভাবে পড়বা। এই দুইটা অংশ ভালোভাবে পড়বা। এটা পড়লেই তোমাদের এই অধ্যায়টা শেষ। ইমাস্কুলেশন কি? তোমার হচ্ছে পুষ্প থেকে পুংকেশর পরিপক্ক হবার আগেই পুষ্প থেকে বা কোনো ফুল থেকে পুংকেশর বা পুংস্তবককে তোমার মেরে ফেলা বা সরিয়ে ফেলা যে হয়, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে তোমার ইমাস্কুলেশন। শেষ।
এই অধ্যায় থেকে এই টপিকগুলো পড়লে তোমাদের এনাফ। আর এরপরে চলে যাই আমরা কোথায়, 12 অধ্যায়। এটা শুধু প্রশ্ন ব্যাংক পড়ো। এই অধ্যায় তুমি যদি পড়তে যাও তোমার পুরা বই ভুলা যাবা তুমি। সো পুরা বই ভোলা দরকার নাই, তোমার প্রয়োজন এই অধ্যায় প্রশ্ন ব্যাংকে যা যা প্রশ্ন আছে ওইগুলো দেখা যাবে। একটা প্রশ্ন সাইরা দিয়ে আসলে কিছুই হবো না। আমি নিজেও এই রিস্ক নিয়ে আসছিলাম, আমি নিজেও এই অধ্যায় টোটালি পড়িনি, এই অধ্যায় টোটালি পড়িনি, কারণ আমি প্ল্যানই ছিল যে আমি বাকি যে অধ্যায়গুলো পড়ছি ওগুলো ভালোভাবে পড়ছি। সো এই একটা অধ্যায় যদি না পড়ি আমার আহামরি কোনো ক্ষতি হবে না। একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আমি স্কিপ করে যাবো, কারণ আমার নিয়ত ছিল না যে আমি 30-এ 30 পাবো। আমার নিয়ত ছিলাম 30-এ 25-এর উপর তুলবো। আমি কিন্তু 28 তুলতে পারছিলাম, 28টা কিন্তু আমার হয়েছিল। সো এই টাইপের প্রশ্ন এই অধ্যায়টা তোমাদের পড়ার দরকার নাই, ঠিক আছে। এই ছিল হচ্ছে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান। এখন চলো আমরা চলে যাবো কোথায়, প্রাণী বিজ্ঞানে। এখন প্রাণী বিজ্ঞানে আমরা চলে যাই, ঠিক আছে। এখন দেখো প্রাণী বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা আছে আমাদের, প্রথম 1, 2, 3, 4 চারটা অধ্যায়, 5টা অধ্যায় আমাদের সিলেবাসে আছে। প্রথম 5টা অধ্যায় আমাদের সিলেবাসের মধ্যে আছে, তাহলে বাকি রইল কোনটা, 6 নম্বর অধ্যায়টা। দশম অধ্যায়ের চেয়ে প্রাণী বিজ্ঞানের নবম অধ্যায় বেশি ভালো না, নবম অধ্যায় থেকেও তেমন কিছু আসে না। ওইখানে ওই তোমার ঘুরে ফিরে একটা ছক দেখা দিব, ওটা বললে এনাফ। এই মারামারি করো না। আর কে বলতেছে তুই লাস আর দিবা, তুমি ওরে তুলতে পারবা? ওরে তুলতে গেলে দেখা যাবো যে তুমি চ্যাপ্টা হয়ে যাবা, তুলতে পারবা না কাউরে। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় যেটা আছে মানুষের রেচনতন্ত্র। মানুষের রেচনতন্ত্র বলতে এগুলা তোমার এই যে মানুষের রেচনতন্ত্র কি কি নিয়ে গঠিত। রেচনতন্ত্র কি কি নিয়ে গঠিত, এই জিনিসগুলো পড়বা। যেমন বৃক্ক, রেচন নালী বা ইউরেটার, মূত্রথলি, এটা পড়বা। এটা জাস্ট রিডিং, অংশগুলোর নাম একটু মাথায় রাখবা বা মনে রাখবা। এরপরে তুমি যেটা করবা, বৃক্কের গঠন ও কাজ ইম্পর্টেন্ট। এটা 3 স্টার। কোনটা, বৃক্কের গঠন ও কাজ, এটা তোমার কি 3 স্টার, ঠিক আছে। বৃক্কের গঠন ও কাজ। এরপর তুমি যেটা পড়বা, বৃক্কের কাজের মধ্যে মেইন পয়েন্টগুলো পড়বা। যেমন কাজ যে পড়বা, কাজের মধ্যে তোমার একদম ডিটেলসে পড়া দরকার নেই। হোমিওস্ট্যাসিস, তারপর হচ্ছে তোমার এনজাইম ক্ষরণ, হরমোন উৎপাদন। এখন বৃক্ক কোনটা করে, বৃক্ক 2টা হরমোন ক্ষরণ করে। বৃক্ক নিঃসৃত হরমোন কোনটা, প্রোস্টাগ্ল্যান্ডিন আর এরিথ্রোপয়েটিন। প্রোস্টাগ্ল্যান্ডিন আর এরিথ্রোপয়েটিন, এই 2টা। এরিথ্রোপয়েটিন যে ক্ষরণ করে এটা আমি অনেকবার তোমাদের পড়াইছি, এটা অনেকবার আলোচনা করছি, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। পিএইচটা নিয়ন্ত্রণ করে কিভাবে, এটা পড়বা। বৃক্কের সূক্ষ্ম গঠন যেটা আছে, সূক্ষ্ম গঠন, রেনাল কর্পাসল, গ্লোমেরুলাস, রেনাল টিউবেল, নিকটবর্তী প্যাচানোনালিকা বা প্রক্সিমাল প্যাচানোনালিকা, ডিস্টাল প্যাচানোনালিকা, লুপ অফ হেনরি বা হেনরির লুপ, এইগুলাই।
আর মোট কথা কি, এই অধ্যায়টাও তোমার দেখা যায় কি ঘুরাফিরা একই টাইপের প্রশ্ন আসে, বুঝতে পারছো? হরমোনের যে কাজগুলো আছে এই অধ্যায়টা একবার রিডিং করলে তোমরা পারবা। হাইড্রোস্ট্যাটিক চাপ আর এই যে মানগুলা মাথায় রাখবা, মানগুলা কিরকম, যে এত পরিমাণ চাপ থাকে, এত মিলিমিটার পারদ চাপ, বা তোমার হচ্ছে রক্ত থেকে প্রায় 125 মিলিলিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট উৎপন্ন হয়ে বোমান্স ক্যাপসুলে জমা হয়। এই 125 মিলিলিটার যে উৎপন্ন হইলো, এই 125 মিলিলিটারের মধ্যে 1 মিলিলিটার মূত্র হিসেবে থাকবে, আর 124 মিলিলিটার পুনরায় দেখা যাবে যে তোমার ফিরে আসবে দেহের ভিতরে। এই যে প্রসেসগুলো, এইগুলাই জাস্ট একটু পড়বা। এই অধ্যায়টাও তুমি যদি প্রশ্ন ব্যাংকটা পড়ো, প্রশ্ন ব্যাংক পড়লে তুমি ধারণা পাবো যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসতেছে। এই অধ্যায় ষষ্ঠ অধ্যায়টা, আর আরেকটা অধ্যায় হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়, এই নবম অধ্যায়ে তুমি প্রশ্ন ব্যাংক পড়বা। এগুলা প্রসেস গুলো আসে নবম অধ্যায়, যেমন তোমার শুক্রাণু তৈরি প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস, তারপর ডিম্বাণু তৈরি প্রক্রিয়াকে বলা হয় উজেনেসিস। ঠিক আছে, এই জিনিসগুলাই একটু পড়বা। হ্যাঁ, এই অধ্যায়গুলো থেকে তেমন প্রশ্ন আসে না, বললাম না। আর একটা কথা বলি, আমি নবম অধ্যায় থেকে একটা ছক দিয়ে দিব, যদি আসে। এই ছকটা অনেক বেশি আসছে, মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। একটা ছক দিয়ে দেই আমি, এই ছকটা মাথায় রাখবা। নবম অধ্যায় যেটা আছে, এই যে নবম অধ্যায়, তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি। যেমন তোমার অ্যাক্টোডার্ম থেকে কোন কোন অংশ উৎপন্ন হয়, মেসোডার্ম থেকে। যেমন অ্যাক্টোডার্ম থেকে চোখ, অন্তঃকর্ণ, চুল, পালক, নখ, খুর, এই জিনিসগুলো উৎপন্ন হয়েছে অ্যাক্টোডার্ম থেকে। আর চোখ, অন্তঃকর্ণ, পায়ুর আবরণ, দাঁতের এনামেল, সমগ্র স্নায়ুতন্ত্র মেসোডার্ম থেকে কোনটা হয়, এন্ডোডার্ম থেকে কোনটা হয়। এই তিনটা ভ্রূণীয় স্তরের যে পরিণতি আছে, এটা হচ্ছে নবম অধ্যায় থেকে বেশি ইম্পর্টেন্ট। আর সাথে হচ্ছে প্রশ্ন ব্যাংক। ঠিক আছে, এই গেল আমার নবম অধ্যায়। এখন আমি পড়াবো কোনটা, অষ্টম অধ্যায়। অষ্টম, দশম আর হচ্ছে একাদশ, তিনটা বাকি। অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়টা অনেক বড়। তোমার যেটা পড়বা সেটা হচ্ছে নিউরনের প্রকারভেদ এবং কোথায় কোথায় অবস্থান করে। নিউরনের প্রকারভেদ উদাহরণ সহ। নিউরনের কি প্রকারভেদ কি সহ, উদাহরণ সহ। ঠিক আছে, নিউরোট্রান্সমিটার, নিউরোট্রান্সমিটার এর নাম ও প্রকৃতি। নিউরোট্রান্সমিটার নাম ও প্রকৃতি, যেমন তোমার জৈব অ্যাসিড সেরোটোনিন, নর এপিনেফ্রিন, হিস্টামিন, ডোপামিন, তারপর হচ্ছে এপিনেফ্রাইন, এইগুলা হচ্ছে জৈব অ্যামিন। পেপটাইড কোনটা, নিউরোটেনসিন, সোমাটোস্ট্যাটিন, তারপর হচ্ছে ডাইনোফিন, এগুলা হচ্ছে পেপটাইড। অ্যামিনো অ্যাসিড কোনগুলা, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন, গাবা। অন্যান্য হচ্ছে তোমার, অন্যান্য দরকার নাই, তুমি এই তিনটা পড়বা। অ্যামিনো অ্যাসিড দ্বারা কোনটা, তারপরে হচ্ছে জৈব অ্যামিন, পেপটাইড, এইগুলা। আচ্ছা, এটিপিকে ভাঙা শক্তি উৎপন্ন করে কোনটা, এটিপিএস এনজাইম। এটিপিকে ভাঙে কে, এটিপির উপর কাজ করে কে, এটিপিএস এনজাইম। এটা পড়বা।
এরপরে স্নায়ুতন্ত্র যেটা আছে মানুষের কত 12 জোড়া করেটিক ও 31 জোড়া সুষুম্না স্নায়ু আছে। বারো জোড়া করটিক ও 31 জোড়া সুষুম্না স্নায়ু। এই 12 জোড়া যে করটিক স্নায়ু আছে না, এই 12 জোড়া করটিক স্নায়ু তোমাদের করতে হবে, পড়তে হবে। 12 জোড়া করটিক স্নায়ু যে আছে কোথায় অবস্থান আর হচ্ছে কাজগুলা পড়তে হবে তোমাদের। অবস্থান না পড়লে হবে। 12 জোড়া করটিক স্নায়ু শাখা পড়তে হবে, কোনটার কোন শাখা আছে, কোথায় কোথায় বিস্তৃতি, এই জিনিসটা পড়তে হবে। বিস্তৃতি অত দরকার নাই, বাট কাজটা পড়ো, কাজ কাজ ইম্পর্টেন্ট। এই 12 জোড়া করটিক স্নায়ু একটা ছকের মধ্যে দেখবা কাজ দেওয়া আছে। ছকের মধ্যে দেওয়া আছে অলফ্যাক্টরি, অপটিক, অক্লোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফ্যাসিয়াল, ভেস্টিবুলার, সরি ভেস্টিবুলো কক্লিয়ার বা হচ্ছে তোমার অডিটরি, গ্লসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। এই যে এইভাবে মাথায় রাখবা। O3 TTA FA GA O3 TTA FA GVSH GVSH। অলফ্যাক্টরি, অপলিক, অকুলোমোটর তিনটা ও দ্বারা, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি বা ভেস্টিবুলো কক্লিয়ার, গ্লসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। গ্লোসা মানে হচ্ছে জিবা, হাইপোগ্লোসাল মানে জিবার নিচে অবস্থিত। সো কি কাজ করে, জিবার মধ্যে কি কাজ করতে পারে বুঝতেই পারতেছো। যেহেতু জিবার নিচে অবস্থিত মানে কি, জিবার বিচলনে সহযোগিতা করে। অলফ্যাক্টরি, অপটিক, অক্লোমোটর। অলফ্যাক্টরি কি করে, ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহযোগিতা করে, ঠিক আছে। অপটিক চোখের মধ্যে অবস্থিত, অপটিক মানে চোখের সাথে সম্পর্কিত। তারপরে হচ্ছে অকুলোমোটর যেটা আছে এটা হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালনে সহযোগিতা করে। ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল এই জিনিসগুলো মাথায় রাখবা। ট্রক্লিয়ার অক্ষিগোলকের সঞ্চালনে সহযোগিতা করে। ট্রাইজেমিনাল কি করে, বিভিন্ন ট্রাইজেমিনালের 3টা শাখা আছে, আবার এই শাখাগুলো কোনটা কোন কাজ করে এই জিনিসগুলো একটু পড়বা। দোয়া করো যে না আসে, তবে আসার চান্স কম, আর আসলেও এগুলো পারার মতো তাই আসবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলোর মধ্যে সিরিয়াল ধরে মাথায় রাখবা, এটা কিন্তু সিরিয়াল অনুযায়ী প্রথমটা কোনটা দ্বিতীয়টা কোনটা। আর এর মাঝখানে তোমার মাথায় রাখতে হবে তোমার হচ্ছে 128 হচ্ছে সংবেদী, অর্থাৎ এক নং স্নায়ুতন্ত্র, 2 নং এবং 8 নং এই 3টা হচ্ছে সংবেদী। 3, 4, 6, 11, 12 অর্থাৎ 346, 11, 12 346 এবং সেই সাথে 11, 12 এরা হচ্ছে চেষ্টীয় স্নায়ু, অর্থাৎ 3, 4, 6, 11, 12 হচ্ছে চেষ্টীয় স্নায়ু। আর এই 128 ও 346 যদি বাদ দেয় বাকিগুলা হচ্ছে তোমার কি মিশ্র স্নায়ু। বাকিগুলা কি এই সংবেদী ও চেষ্টীয় যদি বাদ দেয় বাকি যেগুলো রয়েছে ওগুলা মিশ্র স্নায়ু। আসতেই পারে নিচের কোনটি চেষ্টীয় স্নায়ু, নিচের কোনটি সংবেদী স্নায়ু, নিচের কোনটি মিশ্র স্নায়ু, এইভাবে আসতে পারে। সো এইগুলা একটু পড়বা। আর সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সম্বন্ধে একটু পড়বা। সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের ওই ইটুকু একটু পড়বা যে কত আপেক্ষিক গুরুত্ব 1.004 থেকে 1.006, তারপরে হচ্ছে পরিমাণ কত প্রায় 150 মিলিলিটার, আর হচ্ছে তোমার ক্ষারধর্মী অর্থাৎ 7.33 pH, ঠিক আছে। তারপরে কাজ পড়বা, কাজ
সেরেব্রাম, তারপরে হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, পন্স, মেডুলা অবলঙ্গাটা, সেরেবেলাম। এইগুলার কাজ পড়বা একটু, কারণ এইগুলার কাজ থেকে দিতে পারে। যেমন তোমার জীবতাত্ত্বিক ঘড়ি বা জৈব ঘড়ি হিসেবে কাজ করে কোনটা, পেরিস্টালসিস প্রক্রিয়ায় সহযোগিতা করে হচ্ছে তোমার যেমন মেডুলা অবলঙ্গাটা। স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে কোনটা, যেমন তোমার হাইপোথ্যালামাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে থাকে। তো এটা তো জানোই তোমরা সবাই। তারপর পন্স কি করে, শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে। চাপ, তাপ, ঘৃণা, স্পর্শ, আবেগের কেন্দ্র কে কাজ করে, থ্যালামাস এগুলার কাজ করে। সংজ্ঞাবাহু স্নায়ু রিলে স্টেশন হিসেবে কাজ করে হচ্ছে থ্যালামাস। এগুলো একটু দেখো জাস্ট। সংবেদী অঙ্গ, আচ্ছা, অক্ষিগোলকের বিভিন্ন পেশি কোন দিকে কোনটিকে ঘোরাতে সাহায্য করে? অক্ষিগোলকের কোনটি কোন কাজে সাহায্য করে, এটা পড়বা। কোনটি কোন কাজে সাহায্য করে? অক্ষিগোলকের পেশিগুলো, যেমন মিডিয়াল রেকটাস অক্ষিগোলকে অক্ষিকোটরের ভিতরের দিকে সহযোগিতা করে ঘোরাতে। তারপর হচ্ছে ল্যাটেরাল রেকটাস অক্ষিগোলককে অক্ষিকোটরের বাইরের দিকে ঘোরাতে। সুপিরিয়র রেকটাস উপরের দিকে। ইনফিরিয়র রেকটাস অক্ষিগোলককে নিচের দিকে। সুপিরিয়র অবলিক অক্ষিগোলককে অপটিক স্নায়ু কর্নিয়ার মধ্যবর্তী স্থানে ঘোরাতে সহযোগিতা করে। তারপরে ইনফিরিয়র অবলিক তোমার হচ্ছে সুপিরিয়র যে অবলিক পেশিটা আছে, অর্থাৎ অক্ষিগোলককে যে দিকে ঘোরাতে সাহায্য করে তার বিপরীত দিকে ঘোরাতে সহযোগিতা করে। এইটাই ঠিক আছে। অক্ষি গ্রন্থিটা একটু দেখবা, কোন কোন গ্রন্থি আছে। অক্ষি গ্রন্থি, আর অক্ষিগোলকের বিভিন্ন অংশ। বিভিন্ন অংশগুলো যা আছে এই অংশগুলোর হেডিং পয়েন্টগুলো একটু মাথায় রাখবা, এটাই হবে। এরপর আমরা চলে যাই কোথায়, কান। ঠিক আছে, চোখের উপযোজনটা একটু রিডিং করবা। এরপরে কান। কান একাধারে কি হিসেবে কাজ করে, এটাই কিন্তু আসতে পারে। কান শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। কান একাধারে আমাদের শ্রবণের ক্ষেত্রে সহযোগিতা করে, অন্যদিকে আমাদের কি করে, দেহের ভারসাম্য রক্ষার কাজে সহযোগিতা করে থাকে। এই দুইটা জিনিসই মাথায় রাখবা। আচ্ছা দেখো, এরপর যেটা বলবো তোমার হচ্ছে কানের মধ্যে কি আছে, এক ধরনের গ্রন্থি আছে যার নাম হচ্ছে সিরুমিনাস গ্রন্থি। সিরুমিনাস গ্রন্থি থেকে কি খরিত হয়, সিরুমিনাস গ্রন্থি থেকে সিরুমেন মোম জাতীয় পদার্থ, সিরুমিনাস গ্রন্থি, এই সিরুমিনাস গ্রন্থি থেকে মোম জাতীয় পদার্থ কোনটা, সিরুমেন নিঃসৃত হয়। ঠিক আছে, এই সিরুমেন কি করে, আমাদের হিসেবে সহযোগিতা করে। প্রতিরক্ষা ব্যবস্থা আছে না শরীরের, দশম অধ্যায় যেটা আছে ইমিউনিটি, ওই কাজে সহযোগিতা করে থাকে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। আর কর্ণাস্থি, কর্ণাস্থি, ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস। এই স্টেপিস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র অস্থি, দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি। আর স্টেপিস যে অস্থির সাথে সংযুক্ত থাকে তার নাম হচ্ছে স্টেপিডিয়াস। ঠিক আছে, যে পেশির সাহায্যে সংযুক্ত হয় তার নাম হচ্ছে স্টেপিডিয়াস। আচ্ছা, কান যে তোমার
ভারসাম্য অঙ্গ হিসেবে কাজ করে, কোন কোন অংশ কাজ করে এগুলো লাগবে না। শ্রমণ অঙ্গ হিসেবে কাজ করে যেমন রেসনার্স ঝিল্লি, বেসিলার ঝিল্লি, স্ক্যালা টেম্পিনি, স্ক্যালা ভেস্টিবুলি, ককলিয়া, এই জিনিসগুলো একটু জাস্ট দেখবা। ভেস্টিবুলার অ্যাপারেটাস, ইউট্রিকুলাস, স্যাকুলাস, এগুলা হচ্ছে তোমার ভারসাম্য অঙ্গ হিসেবে কাজ করে। অন্তঃকর্ণ, এই পার্টটুকু একটু পড়ো, এইগুলা থেকে বেশি আসে না। আসে কোনটা থেকে আমি বলি, বহিকর্ণ ও মধ্যকর্ণ এবং এদের কাজ। বহিকর্ণ ও মধ্যকর্ণ এর সব পড়বা। বহিকর্ণ ও মধ্যকর্ণ এর সব, অর্থাৎ যে যে অংশ আছে এদের মধ্যে এবং কোন অংশের কাজ কি, এই জিনিসগুলাই বেশি আসে। এই বহিকর্ণ মধ্যকর্ণ থেকে এই জিনিসটাই আসে, তারপরে আর বিভিন্ন জিনিস আসে না, বুঝতে পারছো? এরপরে তুমি রাসায়নিক সমন্বয়, অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থিগুলার অবস্থান, নিশ্চিত হরমোন এবং কাজ, একটা ছক আছে। অন্তঃক্ষরা গ্রন্থি, হরমোন গ্রন্থি এর নিঃসরণ ও কাজ এবং কি অবস্থান, এই ছকটা যে আছে এই ছক পুরাটা পড়বা। এই ছক খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলা থেকে আসে, এই হরমোনের যে ব্যাপারগুলো আছে এইগুলা থেকে প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে? এটা পড়বা, এই ছক পুরাটা পড়লেই এনাফ। আচ্ছা, নবম অধ্যায়েও আরেকটা জিনিস দেখায়, নবম অধ্যায়ের শেষের দিকে কয়েকটা হরমোনাল অ্যাক্টিভিটিস আছে, ওইগুলো একটু পড়ো। এই না, নবম অধ্যায় তেমন নাই হরমোনাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, নবম অধ্যায়ে আমি বইলা রাখি একটু, এই যে নারী পুরুষের প্রজননে হরমোনাল যে ভারসাম্যহীনতা রয়েছে, হরমোনাল ভারসাম্যহীনতা, এইটুকু একটু পড়ো, 2 স্টার দিয়ে দিলাম, এইটুকু একটু পড়ো। আর এই অধ্যায়ের মধ্যে এই যে এটার মধ্যেও তুমি এই যে ইগুলা পড়বা, ওই ছকটা পড়বা, ছকের পরে তুমি যে অংশটুকু করতে পারো, ছকটা একটু জাস্ট রিডিং পড়ো, সরি ছকটা একটু ভালো মতো পড়ো, কারণ ওই ছক থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে, ঠিক আছে? কোন খালায় গান গায়? এখানে খালাটা কে? ও আচ্ছা, খালা তোমাদের ইয়ের সাথে ঝগড়া বাজাইছিল, সিয়াম ভাইয়ের সাথে ঝগড়া বাজাইছিল, ঠিক আছে? আচ্ছা, 10ম অধ্যায়, মানব দেহে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিরক্ষা স্তর যে আছে, স্তরগুলা যা আছে এই স্তরগুলার মধ্যে পার্থক্য, একটা ছক আছে, ওই ছকটা পড়বা। এই ছকটা পড়বা। আর হচ্ছে
এই বিভিন্ন কোষ যে আছে, যেমন সহজাত মারণ কোষ, প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট, ইন্টারফেরন। যেমন ইন্টারফেরন তোমার কি হয়, দেহে যদি ভাইরাসের আক্রমণ ঘটে বা ভাইরাসের সংক্রমণ ঘটে, তাহলে সেই ক্ষেত্রে যেটা নিশ্চিত হয় সেটার নাম হচ্ছে তোমার ইন্টারফেরন। ঠিক আছে, এই জিনিসগুলাই। তারপর নিউট্রোফিল আর ম্যাক্রোফেজের মধ্যে পার্থক্য কি, এগুলো একটু দেখবা। সাইটোটক্সিন, পাইরোফিন, তারপরে হচ্ছে গ্রানাইজাইম, এগুলো হচ্ছে প্রাকৃতিক মারণ কোষ। প্রাকৃতিক মারণ কোষ কি কি? প্রাকৃতিক মারণ কোষ বা ন্যাচারাল কিলার কোষ, এনকে সেল। এই এনকে সেলের নাম কি? এই এনকে সেল যেগুলো আছে, সাইটোটক্সিন, পাইরোফিন, গ্রানাইজাইম। সাইটোটক্সিন, পাইরোফিন আর কি, গ্রানাইজাইম। সাইটোটক্সিন, গ্রানাইজাইম। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এই তিনটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? কারণ দেখা যায় যে 4 নাম্বার অপশনটা থাকবে ভিন্ন, অর্থাৎ নিচের কোনটি প্রাকৃতিক মারণ কোষ নয়, ওইভাবে থাকতে পারে। টি কোষ ও বি কোষের মধ্যে পার্থক্য। টি কোষ ও বি কোষের মধ্যে পার্থক্য। হ্যাঁ, 3টি টিকার উপর প্রশ্ন আসছিল। ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের মধ্যে পার্থক্য। ম্যাক্রোফেজ ও মধ্যে পার্থক্য। এইখানে যে জিনিসগুলো পুরো ফ্যাগোসাইটোসিসের যে ধাপসমূহ আছে, তারপর MHC, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এই জিনিসগুলো একটু পড়বা। আচ্ছা, এখন অ্যান্টিবডির ভূমিকা এবং অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডির ভূমিকা ও অ্যান্টিবডির গঠন। অ্যান্টিবডির গঠন পড়বা, অ্যান্টিবডির গঠন, এটা ইম্পর্টেন্ট। অ্যান্টিবডির গঠন পড়বা, অ্যান্টিবডির প্রকারভেদ পড়বা। অ্যান্টিবডির প্রকারভেদ, যেমন IgM, ইমিউনোগ্লোবুলিন জি, IgG, তারপরে IgA, IgM, IgD, ইমিউনোগ্লোবুলিন ই বা IgE, অ্যান্টিবডির প্রকারভেদ, এটা সম্পূর্ণ পড়বা। অ্যান্টিবডির প্রকারভেদ। আরেকটা আছে, সেটা হচ্ছে ভ্যাকসিনের প্রকারভেদ, বুঝছো? ওইটা পড়তে হবে। এই 3টা ইম্পর্টেন্ট খুব বেশি। একটা টার্ম পড়বা যার নাম হচ্ছে তারপরে হচ্ছে তোমার কি, কেমোট্যাক্সিস অপসোনাইজেশন। কেমোট্যাক্সিস, রাসায়নিক উদ্দীপনার প্রতি সাড়া দেওয়া যেটা, সেটা হচ্ছে কেমোট্যাক্সিস। অর্থাৎ ধরো তোমার দেহের ভিতর কোনো অ্যান্টিজেন প্রবেশ করছে, তো তোমার দেহের যে অ্যান্টিবডিগুলা সেই অ্যান্টিজেনকে ধ্বংস করতে যে যাইতেছে, এটাই হচ্ছে এক ধরনের কেমোট্যাক্সিস। কারণ তোমার অ্যান্টিবডিটা তোমার দেহের একটা পদার্থ, যেহেতু বহিরাগত কোনো বস্তু প্রবেশ করছে, তো নতুন রাসায়নিক পদার্থ প্রবেশ করছে, সেটার প্রতি সাড়া দিতেছে, এটা হচ্ছে কেমোট্যাক্সিস অপসোনাইজেশন। এই টার্মগুলো একটু রিডিং পড়ো পারবা। অপসোনাইজেশন। এরপরে প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা, ভ্যাকসিনের প্রকারভেদ। কোন ভ্যাকসিন, ভ্যাকসিনের প্রকারভেদ, এটা ইম্পর্টেন্ট অনেক। ভ্যাকসিনের প্রকারভেদের মধ্যে আছে তোমার মৃত বা নিষ্ক্রিয়। এই মৃত বা নিষ্ক্রিয় কোনটা? ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ, র্যাবিস। তো আসতেই পারে নিচের কোনটি মৃত বা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড। নিচের কোনটি ইনঅ্যাক্টিভেটেড মানে ভ্যাকসিন, ঠিক আছে? তারপরে শক্তি হ্রাস কোনটা? অ্যাটিনিউয়েটেড, অ্যাটিনিউয়েটেড। তো এটা ইংরেজি টার্ম সহ পড়বা, ইংরেজি টার্ম সহ পড়বা, ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায় গেল। এখন চলো আমরা পরবর্তীতে চলে যাই 12 অধ্যায় বা দ্বাদশ অধ্যায় যেটা।
মৌমাছির সামাজিক আচরণ পড়বা, এই পুরো অধ্যায়টা রিডিং পড়বা, জাস্ট রিডিং পড়লেই তুমি অনেক কিছু জানতে পারবা, মানে অনেক ইন্টারেস্টিং বিষয় পাবা। মৌমাছির সামাজিক আচরণ, মৌমাছির সামাজিক আচরণ। 3 প্রজাতির মৌমাছি বাংলাদেশে পাওয়া যায়, এই জিনিসগুলো একটু পড়বা। কর্মী মৌমাছি কোনটা, পুরুষ মৌমাছি কোনটা, এদের দেখে কি থাকে, কর্মী মৌমাছি, পুরুষ মৌমাছি, কর্মী পুরুষ, আর রানী মৌমাছি কোনটা, কর্মী মৌমাছি, মৌমাছির আচরণ, সামাজিক আচরণ, সামাজিক সংগঠন, এগুলো একটু রিডিং পড়ার পর তুমি যে জিনিসটাই করবা সেটা হচ্ছে এই অধ্যায়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই যে কুকুরের লালাপ, তো কি বলে প্রতিবর্তক ক্রিয়া যেটা আছে ওইটা পড়বা, আর ট্যাক্সিসটা পড়বা। ট্যাক্সিস, সহজাত আচরণের উদাহরণ ট্যাক্সিস। ট্যাক্সিস কত প্রকারের ট্যাক্সিস আছে, কোনটার উদাহরণ কি, ট্যাক্সিস এইটা সম্পূর্ণ। অর্থাৎ সহজাত আচরণের মধ্যে তোমার আছে ট্যাক্সিস, ট্যাক্সিসের সাধারণ বৈশিষ্ট্য, এটা পজিটিভ না নেগেটিভ, ফটোট্যাক্সিস, থার্মোট্যাক্সিস, হাইড্রোট্যাক্সিস, কেমোট্যাক্সিস, জিওট্যাক্সিস, থিগমোট্যাক্সিস, রিওট্যাক্সিস, গ্যালভানোট্যাক্সিস, সনো বা ফনোট্যাক্সিস, অ্যানিমোট্যাক্সিস, স্টেরোট্যাক্সিস, সাপেক্ষট্যাক্সিস। তারপরে হচ্ছে দিকমুখিতার ভিত্তিতে যেটা আছে এই ট্যাক্সিস ও এর প্রকারভেদ। এখন এই দিকমুখিতার ভিত্তিতে যেটা আছে মেনোট্যাক্সিস, ক্লাইনোট্যাক্সিস, টেলোট্যাক্সিস, হ্যাঁ, আর ট্রোপোট্যাক্সিস। কোথায়, কবে, সকালে, আবার নতুন ট্যুরে যাচ্ছি। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তো এই অংশগুলো একটু পড়ো ভাইয়ারা, আর প্রতিবর্তক ক্রিয়াটাও একটু রিডিং পড়ো। এই ট্যাক্সিসের প্রকারভেদ, প্রতিবর্তক ক্রিয়া, এগুলা পড়লে ভাইয়ারা এনাফ তোমাদের, ঠিক আছে, এগুলা একটুই করো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমার আজকে আলাপ আলোচনা। তো একটা কথা বলি, আসলে সাজেশন মানে এইভাবে হুট করে আসলে একটা অধ্যায় থেকে কি কি পড়তে হবে না পড়তে হবে এইভাবে আসলে দেওয়া যায় না। আমি ইম্পর্টেন্ট মানে আমি যে কোনো জিনিস সবসময় চেষ্টা করি, তোমাদের যে অ্যাডমিশনের ক্লাস নেই না, অ্যাডমিশন ক্লাস পড়ানোর সময় আমার ক্লাস একটু দীর্ঘ হয়, কেন হয়, তবে অনেকে আমার উপর বিরক্ত হয় যে ভাই অনেক দীর্ঘ ক্লাস নেই করে। এর কারণ হচ্ছে আমি চাই যে তোমার একটা জিনিস যখন জানতেছো মানে একদম খাপ ছাড়া ভাবে না যাই না, গট বাধা মুখস্থ না করে একটু জেনে বুঝে মুখস্থ করো, ঠিক আছে। তোমরা আসলে কি আমার একাডেমিক ক্লাস যারা করছে তারা বুঝে যে আমার ক্লাস কতটা বিরক্তকর হয়ে যায়, মানে এরকম হয়ে যাচ্ছে 4.5 ঘন্টা 5 ঘন্টা ক্লাস নিচ্ছি আমি একাডেমিক ক্লাসে। তো এই জিনিসটা একটু মাথায় রাখো যে যে কোনো জিনিস জানবা, জিনিসটা তোমার যে শুধু অ্যাডমিশনের কাজ লাগবে এমন না, ব্যাপারটা তুমি জানার জন্য শেখো, পড়ো, যে কোনো জিনিস পড়বা জানার জন্য পড়ো, ঠিক আছে। না, এটা শেষ ক্লাস না ইরাবতী। তো এটা হচ্ছে আমাদের কি বলে, এরপরে আমি আর একটা ক্লাস নিব তোমাদের কোশ্চেন বা প্রশ্ন ব্যাংক সলভের উপর, বা ওই যে ইয়ের উপর কি বলে বোর্ড কোশ্চেন সলভ। কিন্তু আজকে বলতে গেলে লাস্ট ক্লাস, মানে থিওরি পড়ানোর মধ্যে লাস্ট ক্লাস। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই পড়ালেখা করো, সবার জন্য দোয়া রইল। এরপরে যদি ক্লাস নেই তাহলে তো দেখাই হবে, আর মানে আশা, আর তাছাড়া এমনি গাইডলাইন সেশন বা আদার্স যে বিভিন্নই দেখা হবে। সবাই ভালো থাকো। কেউ যদি আমার ক্লাসে কোনো কষ্ট পেয়ে থাকো, বা আমি যদি কারো কিছু বলে থাকি, কেউ কার যদি রাগ হয়ে থাকে আমার উপর, বা আমার ক্লাস কোনো কথায় কষ্ট পাও, তার জন্য আমি দুঃখিত। আর তোমরা সবাই খুবই ভালো, খুবই কোঅপারেটিভ, তো তোমরা চেষ্টা করবা ভালোভাবে প্রিপারেশন নিতে। যে কয়টা দিন আছে ভালোভাবে তোমরা গুছায় নাও পড়ালেখা সবকিছু, ঠিক আছে। এরপর শুধু রিভিশন চলবে তোমাদের, এই কয়েকটা দিনের মধ্যে গোছাও, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, অফিসিয়ালি বলতে গেলে শেষ ক্লাস।
আচ্ছা, কোশ্চেন ব্যাংক সলভ লিখে করাবো না, ঠিক আছে? আচ্ছা, আজকে কি আমার অফিসিয়ালি লাস্ট ক্লাসই হবে? আচ্ছা, অফিসিয়ালি যেহেতু লাস্ট ক্লাস, আরাফাত ভাইয়ের গান গাইতে বল, তোমার আরাফাত ভাই আসছে। আমি গান পারি না। তোমার আরাফাত ভাই গান গাবে, আসো আসো। এই আরাফাত গান পারে, আরাফাত গান গাও। আমি গান পারি না, তোমাদের রাকিব ভাইয়ের গানের আমি ভক্ত। কি ওই যে একটা গান, ভাই একটা গান। আর একটু কাঁপতে দিন সবাইকে। চলো আমরা সবাই মিলে কান্নাকাটি করি। হ্যাঁ, বিদায় দেন গো, যে তোমাদের সিয়াম ভাই গাই দিতেছে একটা গান শোনানো। রাকিব প্লিজ, আমার গান গলা মিলাবো তোমার সাথে, ডুয়েট করো। আপনার গান না, তুমি গাও। সব আলো নিভে যা, আধারে শুধু জেগে থাক ওই দূরের তারারা, সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাক এই সাগর আমার পাশে। আহা 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 আহা। সব বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে, হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। আহা 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 আহা। সালমানের ডুয়েট করার খুব ইচ্ছে। সালমান, চান্স পেয়ে চলে আসো। শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না, যেন চুনি হীরা পান্না সাগরের বুকে আলপনায় কে দিয়ে যায় অবাক ভালোবাসায়, অবাক ভালোবাসায়। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আরেকটা রাখি ভাই। আরে আরেকটা, আরেকটা। তুমি এই নগরীর অপরিচিতা চিল, নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা, কার্নিশে তুলে রাখো বেদনার নীল, বাকিটুক জুড়ে মিশে থাক ভালোবাসা। তুমি এই নগরীর অপরিচিতা চিল, নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা, কার্নিশে তুলে রাখো বেদনার নীল, বাকিটুক জুড়ে আমাদের ভালোবাসা, বাকিটুকু জুড়ে আমাদের জোড়া চোখ, মুখোমুখি যেন ভুবনের দুই পাখি, আগমনে কেন লুকিয়ে রেখেছ মুখ, অপলক ভাবে চলো আজ চেয়ে থাকি, বাকিটুকু জুড়ে আমাদের পোড়া চোখ, মুখোমুখি যেন ভুবনের দুই পাখি, আগমনে কেন লুকিয়ে রেখেছ মুখ, অপলক ভাবে চলো আজ চেয়ে থাকি, আকাশ বন্দি সীমানায় ডানা মেলে, শূন্যে ঠিকানায় কে খুঁজে ফিরি বাসা, কার্নিশে তুলে আনন্দ অনাবিল, সন্ধ্যার বাসে ছুটে চলা ভালোবাসা। তুমি এই নগরীর অপরিচিতা চিল, নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা, কার্নিশে তুলে রাখো বেদনার নীল, বাকিটুক জুড়ে মিশে থাক ভালোবাসা। তুমি এই নগরীর অপরিচিতা চিল।
ভাই আরেকটা 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 আরে না না আরেকটা প্লিজ। এই ভাই আমার জন্য প্লিজ একটা, আমার জন্য, আমার জন্য একটা গান হবে। তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। এই আসতেছে না, গলার অবস্থা ভালো না, অনেক প্যাচাল পারছি। একটা আগে প্লিজ। না আর না। আচ্ছা, আমার পছন্দের একটা শোনা যায়, ঠিক আছে? sure. নর্মালি হাসি মুখটাই শোনাই, আর সব গানই আমার মোটামুটি পছন্দের। ও সিয়াম ভাই একটা গান আপনি গান। কোনটা গাওয়া যায়? অপরাধী গান ভাই, সবাই হাপ। সবাই কিন্তু সবাই। অপরাধী নেক্সট, হ্যাঁ অপরাধী গান, এসব গান না, অনেক গানই শুনছি বুঝছো। আচ্ছা, একটা গান শোনাই অ্যাশেজের। হঠাৎ করে কেঁদে ওঠে সে, কি যেন এক কান্না ছিল, কি যেন এক আকাশ ছিল, আকাশটা চুরি হয়ে গেছে। হঠাৎ করে কেঁদে ওঠে সে, কি যেন এক কান্না ছিল, কি যেন এক আকাশ ছিল, আকাশটা চুরি হয়ে গেছে। লা 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 লা। আজ আমার মন ভালো নেই, কথা সব শেষ হয়ে গেছে, নাকি শেষ তুমি করেছিলে, লাগছে না ভালো অসুখটা আর, আজ আমার মন ভালো নেই, কি জানি কি হয়ে গেছে আমার, সারাটা আকাশ তারার মেলায়, লাগছে না ভালো জীবনটা আর, আজ আমার মন ভালো নেই। এই দেখছো, আরেকজন কইতেছি কোন শহরের পোলাগতি, তোমার সিয়াম ভাই এটা সারাদিন কয়। ছি ছি ছি, আমি এটা গাই। সখী গো প্রেমে মোরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। সিয়াম গাও যাও, এই সিয়াম ভালো গান গায়, সিয়াম গায়। আচ্ছা, আমি দুইটা গান গাবো, অনেকেই বলতেছে যেহেতু। ঠিক আছে, প্রথমে একটা আমার প্রিয় গান, সেটা হইলো, একজন বলছে গাইতে, যেহেতু বৃষ্টির দিন সেহেতু এই গানটা গাওয়াই যায়। কে গাইতে বলছে সিয়াম? তবু এভাবে সময় আমার কেটে যাবে তোমাকে ভেবে, তোমায় নিয়ে স্বপ্নগুলো ভোর হলে যায় যে ভেঙে, আকাশ মেঘে বৃষ্টি হয়ে স্বপ্নগুলো দেয় ভিজিয়ে, তুমিও কি আমার সাথে ভিজবে পথে হাত জড়িয়ে, একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে, একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে, দেখি তোমাকে আছো দাঁড়িয়ে আনমনে নীল শাড়িতে, হাজার ভিড়ে সব ছাড়িয়ে শুধু তুমি আমার চোখে। এরপর ভুলে গেছি। যাই হোক, আরেকটা হইতেছে যেটা আমার একটা প্রিয় গান, সেটা হইলো, ভাই হাতের পুল সেশনের ফার্স্টটা লাইনে জানে কি? কত করে বলি তোমাকে দেখা দাও না, থেকে যাও না, বলে কয়ে বেলা হয়ে যায়, ফিরে চাও না, কেন চাও না,
কত করে বলি তোমাকে দেখা দাও না, থেকে যাও না, বলে কয়ে বেলা হয়ে যায়, ফিরে চাও না, কেন চাও না, ধার লেগে হাত যেন কাটে না তোমার, এই ভেবে ভেবে রাত কেটে যায়, লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে, আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়, লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে, আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়, কি এক ঝড় সে যে থামবে কবে, আমি সারাদিন বসে জানালায়, ও যোগ বিয়োগ করে আর কি হবে, যদি ভাগ করে সুখে থাকা যায়, থেকে যাও না, কেন চাও না, বলে গেলে কি এসে যায়, থেকে যাও না, কেন চাও না, না বেশি দেরি হয়ে যায়। এই সবাই ভালো থাকো। আচ্ছা, আরেকটা গান, সেটা হচ্ছে বৃষ্টির দিন, যেহেতু সিয়াম যেহেতু পুরোটা গাইতে পারবো না, আমি একটু চেষ্টা করে দেখি আরেকটা। ওইটা না, আচ্ছা, সিয়ামের যেটা প্রিয় গান, ওটা তো আমারও প্রিয় গান, তাই না? ওইটা একটু গাই তাহলে, উপ একটু গাওয়া যায়। কি এক ঝড় সে যে থামবে কবে, আমি সারাদিন বসে জানালায়। ধ্যাৎ। কি এক ঝড় সে যে থামবে কবে, আমি সারাদিন বসে জানালায়, যোগ বিয়োগ করে আর কি হবে, যদি ভাগ করে সুখে থাকা যায়, থেকে যাও না, কেন চাও না, বলে গেলে কি এসে যায়, ফিরে চাও না, কেন চাও না, না বেশি দেরি হয়ে যায়। সিয়াম, ওয়াও, তোমারটা। এখন কোনটা বাজে? এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে, সময় আমার কাটে না, চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে, সময় আমার কাটে না, চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না, সমুদ্রের ঝড়ো হাওয়া বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়, পাখি মৃদু কণ্ঠে বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়, এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে, সময় আমার কাটে না, চাঁদ কাশফুল কেন ফোটে না, মেঘের ভেলা ভাসে না, ছুঁয়ে ছুঁয়ে যায় না, ভেসে তুমি কেন আসো না। ভগ্নাংশের প্রকারভেদ না হয় একটু দেখান। আরাফাত, আরাফাত তুমি কই? তোমাকে খুঁজছে। হ্যাঁ, আচ্ছা, আরাফাত ভাই, তোমাদের আরাফাত ভাই চলে গেছে। আচ্ছা, যাই হোক, বুঝছো, এখানে গান আসলে এভাবে গাওয়া যায় না। গান গাইতে হলে বড় স্টুডিও লাগে, যেখানে গলা ছাইরা গাওয়া যায়, গলা চাপায় গান হয় না। তারপরেও চেষ্টা করছি। তোমার সিয়াম ভাই তো জোস গায়। আগের বার কিন্তু ইয়ের পারফর্মিং তো ভালো গান গাইছে, তোমাদের যে গ্র্যান্ড সেলিব্রেশন, ওইটার মধ্যে। কোক স্টুডিও, হ্যাঁ না?
যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা ডলো রে, তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা ডলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এটার সাথে ম্যাশ আপ করে কোক স্টুডিওর একটা গান আছে, এরপরে শুরু করে, তারপরে মানে অনেক হাই স্কেলে মানে গিটারটাই করে, মানে গিটার প্লে লিস্টটা অনেক বেশি দ্রুত বাজায়, তো তারপরে শুরু হয় এই গানটা। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়, আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানেরই মাঝে, চলো মোরা হারিয়ে যাই, তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই, তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। হ্যাঁ, অনেকের প্লে লিস্ট সেম সেম থাকতেই পারে। আমি প্রচুর গান শুনি, খুব কম গান আছে যেগুলো আমি শুনি নাই, এরকম, বুঝতে পারছো? এখন ভূতে আমি শুনি রাত্রে, আগে গান শুনে শুনে তোমায় কম। সানশাইন শোনাতে বলছি। হ্যাঁ, সানশাইন। Give me some sunshine. सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो, सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो, ना 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 na 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 na, give me some sunshine, give me some rain, give me another chance, I wanna grow up once again, give me some sunshine, give me some rain, give me another chance, I wanna grow up once again. ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রেও এই যে এই গান থেকে একটা মোটিভেশন নিবা যে গিভ মি সাম সানশাইন, গিভ মি সাম রেইন, গিভ মি অ্যানাদার চান্স, আই ওয়ান্না গ্রো আপ অনস এগেইন। তো এই জিনিসটা মাথায় রাখবা যে তোমার সামনে কৃষি গুচ্ছের যে সুযোগটা আছে এটাই কিন্তু লাস্ট সুযোগ এই বছরের জন্য। তো যারা সেকেন্ড টাইমার তাদের জন্য লাস্ট সুযোগ, আর যারা ফার্স্ট টাইমার তাদের জন্য সামনের বছর আরেকটা সুযোগ অপেক্ষা করতেছে। বাট লাইফ কখনো কাউরে দ্বিতীয় সুযোগ দেয় না। সো যাদের হাতে যদি কারোর সুযোগ থাকে, দেখো অনেকে অনেক ভার্সিটি মিস করে আসছো, তারপরেও কিন্তু লাস্ট একটা সুযোগ পেয়ে যাইতেছো, বুঝতে পারতেছো? তো কখনো এই এতগুলা সুযোগ লাইফ কখনো কাউরে দেয় না। তো যে সুযোগটা পাইতেছো লাস্ট কয়েকটা দিন একটু পরিশ্রম করো। আমরা চাইবো আমাদের এখান থেকে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট চান্স পাক। তোমরা পাইলে আমাদের খুশি, ঠিক আছে? তোমাদের এই যে দেখি তো তোমাদের সিনিয়র ভাইরা যারা আছে না, তোমাদের ইমিডিয়েট সিনিয়ররা রাস্তায় দেখা হলে কেউ সালামও দেয় না এখন। অথচ মানে তারা কিন্তু চিনে আমাদের, ওরা আমাদের ক্লাস করছে, সবই করছে, কিন্তু ওরা কিন্তু রাস্তায় দেখলে সালাম তো দূর, কথাও বলতে আসে না যে ভাই কেমন আছেন বা আমি মেসনো স্টুডেন্ট ছিলাম, এরকম না। মানে অনেকের আমরা চিনি, কিভাবে চিনি? যে আমাদের সাথে ওই যে অ্যাডমিশন টাইমে দেখা করছে বা হচ্ছে তোমার গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা করছে, কিন্তু রাস্তায় দেখা হলে তারা এখন আর চিনে না, মানে এমন একটা ভাব। সো আমরা চাই যে তোমরা বেশি চান্স পাও।
তোমরা আমাদের সাথে পরে কি করলা না করলা, পরে আমাদের দেখে চিনলা না চিনলা, এগুলো তো আমাদের যায় আসবে না, কিন্তু আমরা চাইবো যে তোমরা সর্বোচ্চ সংখ্যক আমাদের এখান থেকে চান্স পাও, ঠিক আছে? সবার জন্য দোয়া রইলো। যেহেতু সবাই আজকে ভালো হয়তো তোমাদের আজকের 2.1 কোর্সের লাস্ট ক্লাস বা সেকেন্ড লাস্ট ক্লাস হতে পারে, আমি জানি না শিওর। তো রাকিব ভাইয়ের লাস্ট ক্লাস, আমার ক্লাস অনেক আগেই শেষ হয়ে গেছে। তো একটা কথা না বললেই নয় যে the line we has just sung is give me another chance, I want to grow up once again. So this is the last chance you have got, so don't misuse the chance, use it properly, যাতে তোমার অ্যাটলিস্ট সামনের দিনগুলো ভালো হয়, ঠিক আছে? অনেক কথা অনেক আমি বিশেষ করে আমি অনেক রাগারাগি করছি আমার ক্লাসের মধ্যে, আমি কিছু হলেই খেতে যাই, এটা তোমরা সবাই একটা কমপ্লেন ছিল, বাট বিশ্বাস করে এগুলো আসলে তোমাদের ভালোর জন্যই ছিল। আমি একবার একটা ক্লাসে বলছিলাম যে তোমাকে যদি আমি কোনো কিছু বলি, একটা ধমক দিই, তুমি এটা ভুলে যাও না, এটা মনে রেখো যে আমি তোমাকে একটা ধমক দিয়েছিলাম। আমি অনেকে বলে না যারে তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে, এটা অনেক সময় আবেগে করে ফেলছে, এটা নিয়ে মনে রাখো না। আমি বলবো এটা মনে রাখো, কারণ এটা মনে রাখলে তুমি পড়তে পারবা, আমাকে কিছু দেখানোর জন্য হলেও তুমি পড়তে পারবা। তোমাদের মধ্যে একটা স্টুডেন্ট, আমি নাম বলবো না, সে আবার আমাকে এটা হচ্ছে ইয়ে করছে, এই সেম ভিডিওটা আমার স্ক্রিনশট নিয়ে সে বলছিল, আমি তাকে একটা কথা বলছিলাম, ওটা বলছিলাম আমি মনে রাখছি, আই উইল গিভ দ্য অ্যান্সার আফটার দ্য এগ্রি ক্লাস্টার এক্সাম। আমি বলছি ঠিক আছে, এটা আমি আর ভালো চাই যে তোমার এক্সাম ভালো হোক, তুমি চান্স পাও, তারপর আমাকে কিছু বলো। আমাকে একটা কথা বললে আমার যে খুব ক্ষতি হয়ে যাবে তা না, বাট তুমি যদি চান্স পাও তোমার অনেক লাভ হয়ে যাবে। আলটিমেটলি দ্য সাকসেস উইল বি ইয়ার্স, নট মাইন, ঠিক আছে? আমি জানি যদি চান্স নাও পাই, গত বছর 350 চান্স পাইছে, এবার 350 প্লাস হয়ে যাবে, প্যারা নেই, হয়ে যাবে কোনো রকম, আমার কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ ওটাই বলতেছি, হ্যাঁ এখন হচ্ছে 350 হয়ে যাবে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আরো বাড়বে। গত বছর স্টুডেন্ট তো অর্ধেক ছিল, তো এবার আরো স্টুডেন্ট বাড়ছে, গতবার 2000 স্টুডেন্ট যদি আমি 350 বাকি চান্স পাইতে পারতে, এবার 500 পারবো না কেন? অবশ্যই পারবো। কিন্তু প্রবলেমটা হলো কোন জায়গায়, আমি 550 তো আমি চাই না, আমি চাই বাকিবির যে 1000 সিট আছে, শেখরিবির যে 1000 সিট আছে, ওই সবগুলো সিট মেসনের স্টুডেন্টের হোক, অন্য কোনো স্টুডেন্ট যাতে না পাক, এটা হচ্ছে আমার কথা। কারণ আমি এই স্টুডেন্টগুলো আমার সাথে অ্যাটাচড, আমি তাদের বড় ভাই, আমি অন্যদের অবশ্যই সে হেল্প যে করবো না এমন না, বাট ইউ গাইজ আর কমিটেড টু মি, ঠিক আছে? সো আমাদের এই একটা হোপ আছে তোমাদের প্রতি, তোমাদেরকে নিয়ে আলটিমেটলি একটা মানে তোমাদের ভালো কিছু না, একটা বাবা মাকে খুশি করতে পারবা। দ্য টাইম যখন তুমি তোমার বাবা মাকে কল করবা, করে জানাবা যে না তোমার চান্স হয়েছে, দ্য ফিলিং, আমি জানি অনেকে এখানে ছোট ছোট পেয়ে গেছে অলরেডি, তোমরা ভালোভাবে জানা, যারা এখনো চান্স পাও না এখন অব্দি টিল নাও, তোমরা বুঝবা, তোমরা ওই ফিলটা বুঝতে পারবা যে আসলে কেমন। সো লাস্ট 15 ডেজ বললে ভুল হবে, লাস্ট 13 ডেজ এখন আছে, কারণ পরীক্ষার দিন বাদ আজকের দিন তো শেষ, 16 থেকে 19 তারিখ চিন্তা করে দেখো, সময় আছে 13 দিন। সো দ্য 13 ডেজ রিমেইনিং, এই 13 ডেজে লাইফের বেস্ট এফোর্টটা তোমার দিয়ে ফেলতে হবে, দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ। আর কিছু জানার দরকার নেই। এই 13 ডেজ উইল বি দ্য মোস্ট হার্ড ডেজ অফ ইউর লাইফ, এখন পর্যন্ত যত দিন গেছে তার সবচেয়ে হার্ড ডে হোক এইগুলা, তার বেশি কিছু বলবো না। আচ্ছা, তো দেখো তোমাদের একটা কথা বলি, যে একটা কথা আছে ইংরেজিতে, যেটা বাংলায় তোমার প্রবাদ করলে এরকম হয় যে জয়ীরা খুশি হয় বা জয়ীরা হাসে, আর পরাজিতরা এক্সপ্লেন করে বা ব্যাখ্যা করে একটা ব্যাপার, ঠিক আছে? সো ধরো তোমাদের মানে লাস্ট কয়েকটা দিন যা আছে, এই কয়েকটা দিন তোমাদের সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট, এই সময় তোমাদের খুব ভালোভাবে রিভাইজ দিতে হবে, সবকিছু গোছায় নিতে হবে একটু প্রিপারেশনটা। তো এর মাঝখান থেকে কেউ এই অনেকে আসছে কি দেখা যাচ্ছে, অনেকে রিভিশন দিচ্ছে বেশি, মানে পড়ছে বেশি, পড়তে পড়তে এই শেষ সময় এসে তার সব পড়া হয়ে গেছে, সে আর পড়ার কোনো জিনিস খুঁজে পাচ্ছে না। তো তাও বলবো সে বারবার রিভিশন দাও, কারণ শেষ সময় এসে তুমি অলসতা করলা, দেখলা পরীক্ষা হলে যে অনেক ইনফরমেশন তোমার এদিক সেদিক হয়ে যাইতেছে। সো এইরকম কাজ কেউ করো না, ঠিক আছে? পড়া যতই শেষ হোক, আর যাদের পড়া হয়ও নাই, কিছু বাকি আছে বা অনেক কিছুই বাকি আছে, তারাও শেষ অব্দি ট্রাই করে যাও। কারণ তুমি যদি একবার ব্যর্থ হয়ে যাও না, মানুষ তুমি যত এক্সপ্লেন করা ট্রাই করো যে না তুমি ট্রাই করছো, তোমার বেস্ট দিয়ে কিন্তু তুমি ট্রাই করছো, তুমিও জানো সেটা, আমরাও জানি যে তোমরা বেস্ট দিয়ে ট্রাই করছো, কিন্তু তোমার হয় নাই, এটা কেউ ব্যাখ্যা করবে না। আমি যখন ফার্স্ট টাইম চান্স না পাই, তখন আমার সবাই কি বলতো যে আমার ফার্স্ট টাইম তো হয় নাই জিপিএ এর জন্য, জিপিএ থেকে অনেক মার্কস কেটে নিছে, তো আমার সবাই বলতো এইভাবে যে পড়ালেখাও করতে হয়, শুধু সারাদিন এই ঘোরাঘুরি করলে হয় না। ঘোরাঘুরি করতে দেখছে কবে, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তো 3 বন্ধু আমরা 3 জন বন্ধু ছিলাম, আমি, তানবীর আর রাকিব। আমার বন্ধুর নামও রাকিব। তানবীর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তো মানে তানবীরের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ওরা সেশন জটে পড়ে নাই। তো আমি, তানবীর আর রাকিব হচ্ছে মাঝখানে পড়ালেখার জন্য বেলজিয়াম গেছিল, আবার ঘুরে আসছে। তো আমরা হচ্ছে 3 জন একসাথে কলেজে একটা ফাস্ট ফুডে গেছি, কলেজ শেষ করে ফাস্ট ফুডে গেছি খাওয়ার জন্য। কেন? কারণ মানে প্রচন্ড গরম ছিল, লাচ্ছি খাওয়ার জন্য আমরা গেছি 3 বন্ধু। এখন ওইখান থেকে বেরোইতে আমার এক রিলেটিভ দেখছে, এটার জন্য সে আমার 2 বছর পরে বলতেছে
ঘটনা কিন্তু 2018 সালের, সরি 2017 সালের। 17 সালে তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছি নতুন। ইন্টার ফার্স্ট ইয়ারের কাহিনী সে আমার 2019 সালে শোনাইতেছে। 19 সালের ডিসেম্বর মাসে যা শোনাইতেছে, চান্স পাওয়ার জন্য একটু পড়ালেখা করতে হয়, সারাদিন মার্কেটে ঘোরাঘুরি করলে হয় না। মানে বলা কি যে আমার কলেজ টাঙ্গাইলে যারা আছো তারা জানো যে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, এই কলেজটা হচ্ছে মার্কেটের মধ্যে, আর মানে মার্কেটের এক সাইডে। আর মার্কেটে ওই যে ওইখানে একটা আছে ফাস্টফুড আছে, পথিক ফাস্টফুড, যারা টাঙ্গাইলে আছো তারা সবাই চিনবা। ওইখানেই গেছিলাম আমরা 3 জনে। তো এই ছিল হচ্ছে কাহিনী, বুঝছো। সেকেন্ড টাইম যখন আমি শুধু মেডিকেল বাদে প্রত্যেকটা ভার্সিটিতে চান্স পাইছি, রাজশাহী, তারপর হচ্ছে তোমার সাস্ট, জাহাঙ্গীরনগর, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়, বাকৃবিতে হইলো যখন, তখন আমার কি বলতেছে যে তোমার ভাগ্যটা আসলে এবার ভালো, অটো পাশে জিপিএ 5 পাইছো, আবার সেই সাথে তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছো, অথচ গুচ্ছ ওইবার মনে হয় যে মানে এমন একটা প্রশ্ন করছে, পুরা সাস্টের ধারা প্রশ্ন করছে, কারণ সাস্ট ওইবার প্রশ্ন করছিল, কি কঠিন প্রশ্ন করছে ওটা একমাত্র যারা ওইবার দিছে তারা জানে। অনেক প্রশ্ন আছে ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায়নি, অনেক ম্যাথ, এই টাইপের প্রশ্ন। তো মানুষ তখন আমার বলা শুরু করলো কি তোমার ভাগ্যটা ভালো, কিন্তু একবারও সে দেখলো না যে এই যে রাত জায়গায় যে পরিশ্রমটা করছি ওই পরিশ্রমের কারণ কোনো মানে তারা খুঁজে দেখে নাই। ব্যাপারটা বুঝতেছে তো, মানুষের কথা হচ্ছে এরকম, তারা বায়াসড হয়ে যায়। যখন মানে তুমি চান্স পাবা তখন বলবে তোমার ভাগ্য ভালো, কিন্তু যখন তুমি চান্স না পাবা তখন কেউ বলবে না যে তোমার ভাগ্যটা খারাপ, বরং তখন বলবে যে ভাগ্যর পাশাপাশি পড়ালেখা করতে হয়। বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে মানুষের স্বভাব। সো অন্যজন যেন কথা শোনাইতে না পারে সেই উপায়টা দিও না, লাস্ট কয়েকটা দিন ট্রাই করতে পারো। লাস্ট কয়েকটা দিন ট্রাই করো, যেন ধরো তোমার বাবারে যদি কেউ এসে বলে যে মেয়ের তো চান্স হইল না বা ছেলের তো চান্স হইল না, তোমার বাবা যেন অ্যাটলিস্ট ডিফেন্ড করতে পারে আমার মেয়ে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে, আল্লাহ ভাগ্যে রাখে নাই তাই হয় নাই, এই কথাটা যেন অ্যাটলিস্ট বলতে পারে। এমন যেন না করতে পারে যে বাবার মুখটা ছোট হয়ে গেছে যে হয় নাই চান্স, ঠিক মতো হয়তো পড়ে নাই, এইভাবে যেন না বলতে পারে, বরং এটা জানি বলতে পারে গর্বের সহিত আমার মেয়ে বা আমার ছেলে সর্বোচ্চ পরিশ্রমটা দিছে, কি পরিমাণ দিছে সেটা আমি জানি, আল্লাহ ভাগ্যে রাখে নাই তাই চান্স হয় নাই, এরকম জানি হয়। এইরকম হইলে তাও শান্তি আছে, বুঝতে পারছো? কারণ বাবা মাই একমাত্র দিন সে সাপোর্ট করবে। সো সবার জন্য এই রইল। আর কথা হচ্ছে যে পড়াইছি এতদিন, যেহেতু তোমরা মানে অনেকে হয়তো বা ভাবতে পারো যে আমি অনেক রাগী, বা আসলে আমি অনেক রাগী, কিন্তু তোমাদের সাথে আসলে দেখাই নাই। তোমরা আসলে বলতে গেলে একটু মানে আমার যে ইমিডিয়েট জুনিয়র সিয়ামের জুনিয়র রায়হান, তার জুনিয়র হচ্ছে তোমরা, মানে তারও ইমিডিয়েট জুনিয়র হচ্ছে তোমরা, এরকম অবস্থা। তার অনেক জুনিয়র বলতে গেলে। তো আমার রাগ সম্বন্ধে তোমাদের সিয়াম ভাইয়ের বন্ধুরা জানে, বুঝতে পারছো? আমার কি পরিমাণ রাগ সেটা তোমার সিয়াম ভাইয়ের যে বন্ধুরা আছে, মানে আমার জুনিয়র যারা আছে আমার ইয়েতে, তারা জানে। তো তোমাদের সাথে দেখাই নাই, কারণ তোমরা আসলে একটু ছোট, তার চাইতেও ছোট, তো তাই তোমাদের দেখাই নাই। তো যাই হোক তাই হোক, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। তোমাদের সাথে নেক্সট দেখা হবে প্রশ্ন ব্যাংক সলভে, কিন্তু অফিসিয়ালি ক্লাসটা আজকেই শেষ, ঠিক আছে? আর যার যেখানে গ্যাপ আছে আমার প্রশ্ন করো, বা আমাদের গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপ আছে যে, বা ডাউট সলভিং যে গ্রুপটা আছে ওইখানে জিজ্ঞেস করো। আর আরেকটা জিনিস আমি নোট করে তোমাদের দিয়ে দিবনি, একটা অংশ একটু পড়ানো বাকি ছিল, ওই জিনিসগুলো আমি নোট করে চেষ্টা করবো দিয়ে দেওয়ার, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালোভাবে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ। আর তোমাদের 10টার সময় ক্লাস আছে রায়হান ভাইয়ার, ওই ক্লাসে অবশ্যই সবাই উপস্থিত থাকবে, মিস করবে না শেষ সময়। আর একটা কথা বলে যায় লাস্টে, উইনার্স সেলিব্রেট অ্যান্ড লুজার্স এক্সপ্লেইন। তুমি যদি উইনার হও তোমার এক্সপ্লেন করার টাইম নেই, তুমি সেলিব্রেট করবে। আর যখন তুমি লুজার হয়ে যাবে তোমাকে এক্সপ্লেন করতে হবে, প্রশ্ন কঠিন ছিল, এই ছিল, ওই ছিল, সেই ছিল। সো দ্যাটস ইট। একটা ভালো কিছু উপহার দিবা ইনশাল্লাহ আশা করি। আর আমার বিশ্বাস আমার প্রত্যেকটা বাচ্চা কাচ্চা এখানে যারা ক্লাস করতেছে এবং ক্লাস রেকর্ডেড করবে আর সামথিং, সবাই ভালো কিছু একটা করতে পারবে, ঠিক আছে? এই বিশ্বাস নিয়ে আজকের লাইফটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে রায়হান ভাইয়ার পরবর্তী ক্লাসে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।